হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে এক্সাম আছে বা ইন্টারভিউ আছে, আরো কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। স্পেশালি আজকের ডিসকাশনটা হবে মেনলি কিউসি রিলেটেড। এছাড়াও মেমোরি বেসড কিছু কোশ্চেন যেগুলো প্রিভিয়াস এইচআরপি ইন্টারভিউতে করা হয়েছিল, সেগুলো নিয়েও আজকে আমরা বিশদে ডিসকাস করব। তো আমি কিছু কোশ্চেন কম্পাইল করেছি, তো সেগুলো থেকেই তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে। কিরকম ধরনের কোশ্চেন করেছিলাম, প্রথমে কিউসি রিলেটেড কিছু কোশ্চেন আমি দেখাচ্ছি। কিউসি রিলেটেড এরকম কিছু কোশ্চেন করতে পারে। জিজ্ঞেস করলো হোয়াট ইজ কিউসি, হোয়াট ইজ কিউসি। কিউসি কি বলতে হবে, দেখো বইয়েতে অনেক ধরনের বা অনেক ভাবে কিছু কঠিন কঠিন টার্ম দিয়ে কিছু ডেফিনেশন দেওয়া থাকে। যদি জিজ্ঞেস করে কিউসি কি, তাহলে তুমি বলবে কিউসি এমন একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা এমন একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর যার মাধ্যমে আমরা আমাদের ল্যাবের টেস্টিং প্রসিডিওরের তিনটে জিনিস এনশিওর করতে পারি। সেই তিনটে জিনিস কি কি? একটা হলো অ্যাকিউরেসি, একটা হলো প্রিসিশন, এবং একটা হলো লাস্টেরটা হলো রিলায়েবিলিটি। তাহলে অ্যাকিউরেসি, প্রিসিশন এবং রিলায়েবিলিটি, এই তিনটে জিনিস আমরা অ্যাকোয়ার করতে পারি। তাহলে কিউসি হলো এমন একটা কোয়ালিটি প্রসিডিওর বা এমন একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা একটা এমন স্ট্যাটিস্টিক্যাল ইভ্যালুয়েশন যেটার মাধ্যমে আমরা ল্যাবের অ্যাকিউরেসি, ল্যাবের প্রিসিশন, ল্যাবের রিলায়েবিলিটি এগুলোকে আমরা এনশিওর করতে পারি। তাকে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, আর কিছু না। অথবা বলতে পারো, এটাও যদি না বলতে পারো, এটা বলতে পারো যে কোয়ালিটি কন্ট্রোল এমন একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর যার মাধ্যমে আমরা আমরা একটা ল্যাবরেটরি কোয়ালিটিটাকে মনিটর করতে পারি এবং কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারি, এবং কোয়ালিটির মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম গুলোকে আমরা ধরতে পারি। চেষ্টা করতে হবে যখন ইন্টারভিউর কোশ্চেন করবে, একটা জিনিস খুব ক্লিয়ার করে রাখতে হবে, কোনো শক্ত টার্ম বা শক্ত ভাষায় বললে যে তিনি খুশি হবেন, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। ইন্টারভিউয়ার তোমাকে যখন কোশ্চেন করছে, যখন তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল, তোমাকে এমন একটা ভাবে বোঝাতে হবে যাতে করে উনি বুঝে খুশি হন। এমন নয় যে তোমাকে বলতে হবে কোয়ালিটি কন্ট্রোল ইজ এ medical laboratory is a statistical process used to monitor, evaluate the analytical procedure of the product, patient result। এসব এত বলার দরকার নেই। তুমি একটা কথাই বলবে কোয়ালিটি কন্ট্রোল ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর by which we can ensure three things: one is accuracy, second is precision, and third is reliability। এবং আরেকটা জিনিস আমরা কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে এনশিওর করি, সেটা হচ্ছে টাইমলিনেস। যদিও টাইমলিনেসটাকে আমরা কোয়ালিটি কন্ট্রোলের মতো ধরবো না, আমরা ওভারঅল কোয়ালিটি অ্যাসুরেন্সের মতো ধরতে পারি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার যদি কোশ্চেন করে কোয়ালিটি কন্ট্রোল, তো সবাই তোমরা জানো, তাহলে নাও হোয়াট ইজ কোয়ালিটি অ্যাসিওরেন্স। কোয়ালিটি অ্যাসিওরেন্স এই কথাটার অর্থ কি? তোমাকে বলতে বলা হলো বা বোঝাতে বলা হলো, তুমি একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে কোয়ালিটি অ্যাসিওরেন্সটা বুঝিয়ে দাও। কিভাবে বোঝাবে? যে কেউ, হোয়াট ইজ কোয়ালিটি অ্যাসিওরেন্স। কোয়ালিটি কন্ট্রোল তোমরা সবাই জানো, আমরা কোয়ালিটি কন্ট্রোল মানে হচ্ছে জাস্ট আর কিছুই না, ইট ইজ নাথিং বাট টু রান এ কন্ট্রোল মেটেরিয়াল এভরি ডে। হোয়াট ইজ কোয়ালিটি অ্যাসিওরেন্স তোমাকে বোঝাতে হবে। তুমি বলবে যে স্যার কোয়ালিটি, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, শর্ট টাইমের মধ্যে অ্যাকুরেট রেজাল্ট যে হোল দেওয়ার যে হোল প্রসেস, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। অর্থাৎ ই অ্যান্টিক্যাল থেকে শুরু করে রিপোর্ট ডেলিভারি পর্যন্ত যে হোল প্রসেস, সেটাই হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। যদি বলে যে কোয়ালিটি অ্যাসিওরেন্স, তোমাকে একদম টপ টু বটম বলতে হবে। টপ টু বটম মানে তিনটে জিনিস। একটা ল্যাবের যে প্রসিডিওর, আমরা যে ল্যাবে টেস্ট করি, ল্যাবের তিনটে স্টেপ রয়েছে। একটা হচ্ছে প্রি অ্যানালাইটিক্যাল, মানে ব্লাড কালেকশন, রিকুইজিশন, ফর্ম ফিল আপ, পেশেন্ট ইনস্ট্রাকশন, এইগুলোকে বলা হয় প্রি অ্যানালাইটিক্যাল ফেজ। বোঝা গেল? পেশেন্টের ব্লাড কালেকশন হচ্ছে, পেশেন্টের স্যাম্পল কালেকশন হচ্ছে, পেশেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে,
পেশেন্টকে রিকুইশন ফিল আপ করতে বলা হচ্ছে, এই এই যে কাজগুলো অর্থাৎ টেস্টের আগে যাবতীয় যে কাজ সেগুলোকে আমরা বলছি প্রি অ্যানালাইটিক্যাল কাজকর্ম। সেকেন্ড আসছে অ্যানালাইটিক্যাল। অ্যানালাইটিক্যালের মধ্যে কি পড়ছে? অ্যানালাইটিক্যালের মধ্যে পড়ছে আমাদের ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল, স্যাম্পল রানিং, ইকাস রানিং, ইকুইপমেন্ট মেনটেন্যান্স, এগুলো সব পড়ছে কোয়ালিটি মানে অ্যানালাইটিক্যাল প্রসেসের মধ্যে। এবং পরের যে প্রসেস সেটাকে বলা হয় পোস্ট অ্যানালাইটিক্যাল প্রসেস। পোস্ট অ্যানালাইটিক্যাল প্রসেস মানে হচ্ছে রিপোর্ট টাইপিং, রিপোর্ট ডিসপ্যাচিং, এইগুলোকে বলা হয় পোস্ট অ্যানালাইটিক্যাল প্রসেস। তাহলে কোয়ালিটি কন্ট্রোল মানে কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসিওরেন্স এই তিনটে জিনিস নিয়ে ডিল করে। কোয়ালিটি অ্যাসিওরেন্স তিনটে জিনিস নিয়ে ডিল করে। একটা হচ্ছে ব্লাড কালেকশন থেকে শুরু করে, ব্লাড টেস্ট থেকে শুরু করে এবং রিপোর্ট দেওয়া পর্যন্ত, তাকে আমরা বলবো কোয়ালিটি অ্যাসিওরেন্স। অ্যাসিওর করা মানে কি? নিশ্চিত করা। নিশ্চিত করা মানে আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে শুরু থেকে যে পেশেন্টটা ল্যাবে ব্লাড দিয়ে গেল আপ টু সে রিপোর্ট পেলো কিনা, এই যে অ্যাসিওরেন্স, এই অ্যাসিওরেন্সটার দায়িত্ব হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স। দ্যাট ইজ ভেরি ভেরি সিম্পল। আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, কোয়ালিটি কন্ট্রোল হলো, এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল পার্ট। কোয়ালিটি কন্ট্রোলের জন্য কোনো প্রি অ্যানালাইটিক্যাল বা পোস্ট অ্যানালাইটিক্যাল ফেজ লাগে না, ইট ইজ অনলি ইনভলভস ইন অ্যানালাইটিক্যাল ফেজ। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো তোমার কাছে আশা করি। তাহলে এরকম ধরনের কোশ্চেন করতে পারে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইউ মিন বাই কন্ট্রোল অ্যান্ড ক্যালিব্রেটেড। এটা আগের দিনই বলেছিলাম যে কন্ট্রোল এবং ক্যালিব্রেটেড এর ডিফারেন্সটা কি। তাহলে কন্ট্রোল কি বলেছিলাম? কন্ট্রোল হচ্ছে ইট ইজ এ বায়োলজিক্যাল পুলড মেটেরিয়াল দ্যাট ক্যান ডিটেক্ট দ্য এরর। মানে আমাদের ল্যাবের যে ভুলভ্রান্তি গুলো রয়েছে সেইটা আমরা কন্ট্রোল মেটেরিয়ালের মাধ্যমে ধরতে পারি। ঠিক আছে? তাহলে কন্ট্রোল ইজ এ বায়োলজিক্যাল মেটেরিয়াল অর ইট ইজ এ সাবস্টেন্স বাই হুইচ উই ক্যান ডিটেক্ট দ্য এরর্স। আমরা জাস্ট এখানে খালি এরর গুলো মেজারমেন্ট এবং এরর গুলোর ইভ্যালুয়েশনের জন্য আমরা কন্ট্রোল ইউজ করছি। বোঝা গেল ব্যাপারটা? খুব সিম্পল ব্যাপার, বোঝা গেল। আর ক্যালিব্রেটর মানে কি? ক্যালিব্রেটর মানে হচ্ছে যে এররটা পাওয়া গেল, সেই এররটাকে রেকটিফিকেশনের জন্য আমরা যে বায়োলজিক্যাল পুল মেটেরিয়ালটা ইউজ করছি তাকে আমরা বলবো ক্যালিব্রেটর। এবং ক্যালিব্রেটর হচ্ছে টু সেট দ্য মেজারমেন্ট রেঞ্জ বাই হুইচ এ মেশিন ক্যান জেনারেট এ রেজাল্ট বাই কম্পেয়ারিং এ আননোন স্যাম্পল উইথ দ্য ক্যালিব্রেটর। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে কন্ট্রোল এবং ক্যালিব্রেটরের মধ্যে এই হলো তার ডেফিনেশন। এবার ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে কন্ট্রোলের মধ্যে কি থাকে, কি করা বলতে হয় পারো? তো। হ্যাঁ, বলছি দাদা, ওই কন্ট্রোল কন্ট্রোলের যে এরর করে সেটা মেশিনের এররটা তো। হ্যাঁ মেশিনের এরর, সেটা দেখো মেশিনের এরর তো অনেক রকম হতে পারে। সেটা তোমার মেশিনের এরর হতে পারে, সেটা তোমার রিএজেন্টের এরর হতে পারে, তোমার হিউম্যান এরর হতে পারে, অনেক ধরনের এরর এখানে ইনভলভ থাকে। ঠিক আছে? তাহলে আমি এবার দেখিয়ে দিই ব্যাপারটা যাতে বুঝতে পারো সবাই। তাহলে কি বললাম? কন্ট্রোল কোনটা? দেখো একটা, আমি এত কিছু বলছি না এখন কারণ খুব শর্ট, এগুলো পরে ডিটেলস আমি বলে দেবো। আমি জাস্ট একটা এখন এক্সাম্পল পারপাসে দেখাচ্ছি যে কন্ট্রোলের যে একটা রেঞ্জ থাকে সেটা দেখাচ্ছি। দেখো এই হচ্ছে একটা কন্ট্রোল। দেখো কন্ট্রোলের কি রয়েছে? কন্ট্রোলের একটা রেঞ্জ রয়েছে। দেখো এটাকে বলে রেঞ্জ। এটা একটা কন্ট্রোলের ডেটা শিট। এই কন্ট্রোলের ডেটা শিটটাকে এখান থেকে আমি নিয়েছি। তাহলে দিস ইজ দ্য রেঞ্জ, দিস ইজ কল্ড রেঞ্জ। এই যে রেঞ্জ, আর এই হচ্ছে মিন। বুঝা গেল? তাহলে একটা হলো রেঞ্জ আর একটা হলো মিন। এই দুটো কোথায় থাকে? দুটো থাকে কন্ট্রোলে। কন্ট্রোল ক রকমের কন্ট্রোল হয়? হাউ মেনি টাইপস অফ কন্ট্রোল? তোমরা সবাই জানো যে কন্ট্রোল 3 রকমের হয়, L1, L2 এবং L3। বা কোনো কোনো জায়গায় কি হয়, একটা অ্যাবনর্মাল একটা নর্মাল কন্ট্রোল, একটা L1 একটা L2। তাহলে L1 মানে হচ্ছে লো কন্ট্রোল, L2 মানে হচ্ছে নর্মাল কন্ট্রোল, আর L3 মানে হচ্ছে হাই কন্ট্রোল। ঠিক আছে? তো কোনো কোনো জায়গায় তিনটে কন্ট্রোল ইউজ করা হয়, আবার কোনো কোনো জায়গাতে দুটো কন্ট্রোল ইউজ করা হয়। তাহলে কি বোঝা গেল? তাহলে কন্ট্রোল হ্যাজ এ টু থিংস, ওয়ান ইজ রেঞ্জ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ মিন। ক্লিয়ার হলো? এবার ক্যালিব্রেটর। এবার এটা হচ্ছে ক্যালিব্রেটরের একটা শীট। দেখো ক্যালিব্রেটরে কি রয়েছে, দেখো আমি অ্যালবুমিন যদি আমি দেখি, অ্যালবুমিনে শুধু একটা কি রয়েছে, একটা স্পেসিফিক কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে। তাহলে এখানে কোনো রেঞ্জ নেই, এখানে কোনো মিন নেই। তাহলে আমরা এই যে মেটেরিয়ালটাকে, এই যে কন্ট্রোল মেটেরিয়ালটাকে, এই যে ক্যালিব্রেটরটাকে কম্পেয়ার করে আমরা একটা আননোন স্যাম্পেলের মেজারমেন্ট করব বাই ইউজিং দ্য ক্যালিব্রেশন কার্ভ। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ক্যালিব্রেশন কার্ভ বা হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কার্ভ, কি অ্যান্সার হবে এটা? বাংলাতেই বলো, কোনো টেকনিক্যাল টার্ম বা ইউজ করে যে যদি কেউ মনে করো যে প্রচুর নাম্বার পাবে, সেটা একেবারেই ভুল। তোমাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড কার্ভ, তুমি কি অ্যান্সার হবে তোমার এটা?
হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড কার্ভ? স্ট্যান্ডার্ড কার্ভের অর্থ কোনো সিঙ্গেল প্যারামিটার যদি চালাই তার যে প্লট সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ভ। কিসের প্লট? কিসের প্লট? ধরুন কোনো সুপার আমি চালাচ্ছি আজকে কালকে, ধরুন ওই একটা টেস্ট প্যারামিটার আমি কন্টিনিউ হয়তো চালাচ্ছি, সেটার যে প্লট সেটা হচ্ছে এক ধরুন স্ট্যান্ডার্ড কার্ভ। হলো না, ভুল ভুল, এগুলো ভুল হয়ে গেল। স্ট্যান্ডার্ড কার্ভ কার কি বলতে পারবে আর কেউ? এটা এইচআরবি তে খুব কমন একটা কোশ্চেন, যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কার্ভ। আমাকে একদম সিম্পল পাতি বাংলাতে বোঝাতে হবে, আমাকে টেকনিক্যাল টার্ম ইউজ করার দরকার নেই, ইংলিশ বলার দরকার নেই, হিন্দি বলার দরকার নেই, উর্দু বলার দরকার নেই। আমি পার্টিকুলারলি কি বলবো? আমি পার্টিকুলারলি বলবো স্ট্যান্ডার্ড কার্ভ বা ক্যালিব্রেশন কার্ভ এমন এক ধরনের কার্ভ যেখানে আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করে একটা আমরা কার্ভ তৈরি করি, এবং সেই কার্ভের রেসপেক্টে আমরা একটা আননোন স্যাম্পলের মেজারমেন্ট করতে পারি। তাহলে কি বললাম? যে ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ডে কি করা হয়, অ্যাকচুয়ালি কি করা হয়, ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ডের প্রত্যেকটার ওডি নেওয়া হয়, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড কার্ভ ইজ ভেরি ভেরি সিম্পল থিং, আমি দেখিয়ে দিচ্ছি একবার এখানে। এটা কি অ্যাক্সিস? এটা ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, দুটো অ্যাক্সিস হলো। এবার কি করা হচ্ছে, এবার আমরা এখানে ডিফারেন্ট কনসেন্ট্রেশন, তাহলে আমরা যদি এক্স অ্যাক্সিসটাকে কনসেন্ট্রেশন ধরি আর এইটাকে যদি আমরা ওডি ধরি, তাহলে কি করলাম, ধরো আমরা একটা যে কোনো ধরো গ্লুকোজ বা ধরো অ্যালবুমিন করছি আমরা, তাহলে অ্যালবুমিন কি করছি, অ্যালবুমিনের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের আমরা স্ট্যান্ডার্ড এখানে ইউজ করছি। তাহলে কি করছি, ধরো এই একটা করলাম, দুটো স্ট্যান্ডার্ড ইউজ করলাম, আর এই একটা করলাম, তাহলে কি হলো, দুটো কনসেন্ট্রেশন আমরা পেলাম। এবার কি হলো, মেশিন কি করবে, এই কনসেন্ট্রেশনের যে প্লট গুলো হলো সেই প্লট গুলো অনুযায়ী লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে একটা এরকম কার্ভ তৈরি করবে, দ্যাট ইজ কল্ড ক্যালিব্রেশন কার্ভ বা স্ট্যান্ডার্ড কার্ভ। এইবার আননোন যে ওডি গুলো, তাহলে ক্যালিব্রেশন কার্ভ তৈরি হয়ে গেল। ক্যালিব্রেশন কার্ভ তৈরি হওয়ার ফলে কি হলো, আননোন যে যদি কোনো স্যাম্পল যার অপটিক্যাল ডেন্সিটি আমার জানা আছে কিন্তু কনসেন্ট্রেশন জানা নেই এখানে, তাহলে কি হলো, আমি খুব সহজেই তার বার করে নিতে পারবো। দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড কার্ভ অথবা ক্যালিব্রেশন কার্ভ। আশা করি সবার কাছে বোঝাতে পারলাম। তাহলে স্ট্যান্ডার্ড কার্ভটা কি, ডিফারেন্ট ডিফারেন্ট কনসেন্ট্রেশনের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করে তার ওডি এবং স্ট্যান্ডার্ড এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে প্লট করে আমরা যে কার্ভ পাবো তাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড কার্ভ। স্ট্যান্ডার্ড যে কোনো স্যাম্পেলের আননোন স্যাম্পেলের ভ্যালু সহজেই বার করতে পারি, দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড কার্ভ। এই হলো ব্যাপার, ক্লিয়ার হলো ব্যাপারটা? হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কার্ভ সোজাভাবে বোঝাতে হবে, ঠিক আছে, বোঝানোটা যেন আমার খুব সিম্পল ওয়েতে হয় সেটা ভালো করে মাথায় রাখতে হবে। 2 নম্বর কোশ্চেন, হাউ মেনি টাইপস অফ কন্ট্রোলস আর দেয়ার? কত ধরনের কন্ট্রোলস হয়? এবার তোমাকে জিজ্ঞেস করে নিতে হবে, এই ধরনের কোশ্চেন যদি করে তোমাকে জিজ্ঞেস করতে হবে, স্যার এটা কি আমি কন্ট্রোলের টাইপ গুলো বলবো না কন্ট্রোলের বিভিন্ন রকমের যে ডেরিভেটিভস গুলো রয়েছে সেগুলো আমি বলবো? দেখো, কন্ট্রোল ক রকমের হয়? কন্ট্রোল সাধারণত 3 ধরনের হয়, একটাকে বলা হয় ফার্স্ট পার্টি কন্ট্রোল, একটাকে বলা হয় সেকেন্ড পার্টি কন্ট্রোল, আর একটাকে বলা হয় থার্ড পার্টি কন্ট্রোল। তাহলে আমরা জেনারেলি যে সমস্ত ল্যাবে কন্ট্রোল গুলো ইউজ করি সেগুলো কি ধরনের কন্ট্রোল বলে ফেলো দেখি, কে বলতে পারবে? ফার্স্ট পার্টি কন্ট্রোল, সেকেন্ড পার্টি কন্ট্রোল, থার্ড পার্টি কন্ট্রোল। তাহলে আমরা কি ধরনের কন্ট্রোল ইউজ করি এখানে, এনি আইডিয়া? দেখো, 3 ধরনের কন্ট্রোল এখানে। থার্ড পার্টি কন্ট্রোল জিনিসটা কি একটু বুঝে নাও। ফার্স্ট পার্টি কন্ট্রোল মানে হচ্ছে যেই মেশিন ইনস্ট্রুমেন্ট বানাচ্ছে সেই মেশিনই কন্ট্রোল তৈরি করছে। ধরো বায়োরেট কোনো একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করলো, বা ধরো সিসম্যাক্স কোনো একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করলো, সেই আবার নতুন সেই বলছে যে তুমি এই কন্ট্রোলটা রান করো, দ্যাট ইজ কল্ড ফার্স্ট পার্টি কন্ট্রোল। ধরো আমার কোম্পানি সিসম্যাক্স, আমার কোম্পানি সিসম্যাক্স, আমি আমার ইনস্ট্রুমেন্টের জন্য আমি আমার কন্ট্রোল বানাচ্ছি। তাহলে কি হলো, পার্সিয়ালিটি হয়ে গেল। আমি জানি যে আমার মেশিনের কোথায় প্রবলেম রয়েছে, আমি সেই রেসপেক্টে আমি কন্ট্রোলটা বানাবো যাতে কন্ট্রোলটা কোনোভাবে আউটলিয়ার না হয়, দ্যাট ইজ কল্ড ফার্স্ট পার্টি কন্ট্রোল। সেকেন্ড পার্টি কন্ট্রোল কি? সেকেন্ড পার্টি কন্ট্রোল, আমি কন্ট্রোল বানাচ্ছি না, আমি তোমাকে বলে দিচ্ছি ভাই তুমি কন্ট্রোলটা এইভাবে বানিয়ে। আমার কোম্পানি সিসম্যাক্স, আমি কন্ট্রোলটা বানাচ্ছি না, আমি একটা কোম্পানিকে বলে দিচ্ছি যে ভাই তুমি এইভাবে কন্ট্রোলটা বানিও, এবং সেই কোম্পানি আমার ইনস্ট্রাকশন মেনে সেই কন্ট্রোলটা বানাচ্ছে, দ্যাট ইজ কল্ড সেকেন্ড পার্টি কন্ট্রোল। তাহলে কি হলো, দুটোর মধ্যেই পার্সিয়ালিটি চলে এলো। একটা ইনস্ট্রুমেন্ট, তাহলে প্রথমটায় বেশি পার্সিয়ালিটি, সেকেন্ডটা একটু কম পার্সিয়ালিটি। তাহলে
পার্সিয়ালিটি হলে তো আর কন্ট্রোল সঠিক ভ্যালু আমরা পাবো না, সেখানে অনেক রকমের ড্রব্যাকস চলে আসে। মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে ধরো কোনো একটা এক্সাম হবে, ধরো সেই এক্সামের কোশ্চেন কারা সেট করছে, এক্সামের কোশ্চেন সেট করছে বোর্ড। তোমার তো স্কুল তো তোমার ওই এক্সামের কোশ্চেন সেট করছে না, আর স্কুল কাউকে বলে দিচ্ছে না যে তোমরা এরকম ভাবে কোশ্চেন সেট করো। তাহলে এমন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, যেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন বা ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল কি করছে, স্ট্যান্ডার্ড রুল যা আছে, একটা কন্ট্রোল বানানোর যে স্ট্যান্ডার্ড রুল যা আছে সেই মেনে কন্ট্রোল প্রিপারেশন করছে। দ্যাট ইজ কল থার্ড পার্টি কন্ট্রোল। যেমন বায়োর্যাট, তুমি একটা বায়োকেমিস্ট্রি একটা ইনস্ট্রুমেন্ট চালাচ্ছ, সেই বায়োকেমিস্ট্রির ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ধরো কোবাস, ঠিক আছে, কোবাস বা EU480 বেকম্যান কুল্টার। এবার বেকম্যান কুল্টারও বানাচ্ছে না সেই কন্ট্রোল, তাহলে কারা বানাচ্ছে, বায়োর্যাট সেই কন্ট্রোলটা বানাচ্ছে। তাহলে বায়োর্যাট এখানে কোনোভাবেই কিন্তু ইনফ্লুয়েন্সড হচ্ছে না বাই বেকম্যান কুল্টার অর এনি আদার কোম্পানি। বায়োর্যাট স্ট্যান্ডার্ড যা প্রসিডিওর রয়েছে বা এসওপি রয়েছে সেই হিসেবে কন্ট্রোল বানাচ্ছে, তুমি সেই কন্ট্রোলটা রান করছো। তাহলে কোন কন্ট্রোলটা বেশি ভালো হলো? অবশ্যই থার্ড পার্টি কন্ট্রোল বেশি ভালো হলো। একটা এক্সাম যখন হয়, সেই এক্সাম যদি বোর্ড এক্সামটা নেয় তাহলে তার ইভ্যালুয়েশন সব থেকে ভালো হয়। যদি স্কুল নিত কি হতো, স্কুলের সব ছেলে কিছু ছেলে জেনে যেত কি 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 কোশ্চেন আসতে পারে, বা স্কুল যদি বলতো অন্য কোনো একটা অর্গানাইজেশনকে বলতো যে তোমরা এই কোশ্চেন বানাও। কিন্তু যেহেতু বোর্ড কোশ্চেনটা করছে এবং সেই বোর্ড সমস্ত স্ট্যান্ডার্ড রুল বা সিলেবাস মেনে কোশ্চেনটা করছে, ফলে আমরা বলতে পারি যে বোর্ড ইভ্যালুয়েট দ্য অল স্টুডেন্ট প্রপারলি। অর্থাৎ এখানে বায়োডাট এই কন্ট্রোল মেটেরিয়ালটা প্রিপারেশনের মাধ্যমে প্রত্যেকটার ইভ্যালুয়েশন সঠিকভাবে করতে পারছে। দ্যাট ইজ কল্ড থার্ড পার্টি কন্ট্রোল। তাহলে আমরা এক্ষেত্রে কোন কন্ট্রোল ইউজ করি? থার্ড পার্টি কন্ট্রোল ইউজ করি। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই থার্ড পার্টি কন্ট্রোল? এটা আমি অলরেডি বলে দিয়েছি থার্ড পার্টি কন্ট্রোল কথাটির অর্থ কি। এবার ডিফাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডিফাইন অ্যাকিউরেসি এন্ড ডিফাইন প্রিসিশন। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? কারণ জানা আছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কোনো একটা ডেভিয়েশন? কোনো একটা ভ্যালু মিন ভ্যালু থেকে কতটা মানে দূরে ডেভিয়েট করছে সেটাই। একটা পার্টিকুলার ভ্যালু, মানে ধরো আমি বলতে চাইছি যে ধরো চারটে সংখ্যা আমি লিখলাম, 12, 13, 14 আর 20। ধরো এটার আমি কথার কথা বলছি, এটা এসডি এলো 22, না 22 না, এটা ধরো এসডি এলো 15। তাহলে তুমি কি বলতে চাইছো যে এই একটা ভ্যালু কত দূরে, মিনের কত দূরে, সরি এটা মিন এসডি নয়, ধরো মিন বললাম আমি 15। তাহলে তুমি বলতে চাইছো যে একটা ভ্যালু মিনের কত দূরে, হলো না, ভুল হয়েছে, এটা তো জেড স্কোর হয়ে গেল। মানে হচ্ছে এই কথাটার মানে হচ্ছে এই ভ্যালু গুলো প্রত্যেকটা ভ্যালু মিন থেকে কতটা ডিসপার্সড হয়েছে বা মিন থেকে কতটা দূরে অবস্থান করছে, তাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এ অ্যানালাইটিক্যাল প্রসিডিওর, একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর বাই হুইচ উই ক্যান মেজার দ্য ডিগ্রি অফ ডেভিয়েশন ফ্রম দ্য মিন। ওটা বোঝা গেল? একদম সিম্পল হতে বলবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন is a statistical measurement by which we can measure the degree of deviation from the mean of the data points or of the values. এখানে 12, 13, 14, 20 রয়েছে। আমি এটা বলতে পারি না যে 12 থেকে কতটা দূরে, এটা আমি বলতে পারছি না, আমি অল টোটাল নিয়ে বলতে পারছি। এই যে অল টোটাল ভ্যালুস রয়েছে, এই প্রত্যেকটার ভ্যালু যা রয়েছে সেটা সেই সবগুলো মিন থেকে কতটা দূরে অবস্থান করছে। ধরো এটার এসডি হলো, আমি কথার কথা বলছি, আমি তো এসডি আর ক্যালকুলেট করছি না, ধরো এটার এসডি হলো, ধরে নাও হলো, ধরে নাও 8 হলো, 8, ঠিক আছে। তাহলে দিস ইজ কল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নাও হোয়াট ইজ অ্যাকিউরেসি? যদি জিজ্ঞেস করে অ্যাকিউরেসি কি, কি বলতে হবে, কি বলবে? একটাই কথা বলবে, কি বলবে না, ক্লোজনেস অফ ট্রু ভ্যালু। অর্থাৎ কোনো একটা ভ্যালু তার ট্রু ভ্যালু থেকে কতটা দূরে অবস্থান করছে, দ্যাট ইজ কল্ড অ্যাকিউরেসি। আর প্রিসিশন কি? প্রিসিশন মানে আগের দিন আগে বলেছিল রিপিটেবিলিটি। হোয়াট ইজ প্রিসিশন? যদি বলে যে প্রিসিশন ব্যাপারটা আমাকে বোঝাও, কিভাবে বোঝানো বলবে, কিভাবে বলো, কোশ্চেন করতে পারে প্রিসিশন ব্যাপারটা আমাকে বোঝাও। এর আগে ইন্টারভিউর কোশ্চেন করলো, তখন তুমি তাকে কিভাবে বোঝাবে? একটা খুব সিম্পল এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বোঝাতে হবে, কিন্তু কিভাবে বোঝাবে? রিপিটেবিলিটি। একদম। হ্যাঁ,
রিপিটেবিলিটি। আর সেটা বোঝাবে তুমি কি করে? তোমাকে ধরো বললে তুমি বোঝাবে এটা আমাকে, রিপিটেবিলিটিতেই বোঝাও, তুমি কিভাবে তাকে বোঝাবে? তো বলেই তো দিলে রিপিটেবিলিটি, তাহলে তুমি যখন রিপিটেবিলিটি বললে তখন তুমি নিশ্চয়ই বোঝাতে পারবে। কিভাবে বোঝাবে রিপিটেবিলিটিটাকে, কিভাবে বোঝাবে? স্যার কোনো একটা টেস্ট ধরুন, টেস্ট স্যার কোনো একটা টেস্ট, হ্যাঁ বলো। একটা টেস্ট যখন করব ওইটা যতবার 3 বার 4 বার যতবারই করব মানে সেম ভ্যালু আসাটাকে রিপিটেবিলিটি বলছে। আচ্ছা, তাহলে একটা স্যাম্পল যখন আমি চালাবো, একটা স্যাম্পল ধরো আমি একটা সুগার স্যাম্পল চালাচ্ছি, আমি এগুলো নিয়ে পরে আবার ডিটেলসে ডিসকাস করবো, এখন জাস্ট ইন্টারভিউ পারপাস এগুলো আমি শর্ট করে বলে দিচ্ছি। প্রিসিশন কথাটার অর্থ হচ্ছে, প্রিসিশন কথাটার অর্থ সেটাই হচ্ছে, ধরো আমি একটা স্যাম্পলকে একটা মেশিনে 3 বার চালালাম, একটাই স্যাম্পল আমি একই মেশিনে একই রিয়েজেন্ট দিয়ে 3 বার চালালাম, 3 বার 3টে ভ্যালু এলো, একটা হলো 100, একবার এলো 101, একবার এলো 99। তাহলে কি হলো রিপিটেবিলিটি? তাহলে কি রিপিটেবিলিটি মানে একই ভ্যালু আসছে, প্রথমে এলো 100, তারপর এলো 101, তারপর এদের মধ্যে কি খুব বেশি ডিফারেন্স রয়েছে? তার মানে এর প্রিসিশন ইজ গুড, তাহলে এর প্রিসিশন খুব ভালো, তাহলে এই মেশিনটাকে আমরা ইউজ করতে পারি, তাহলে এই মেশিন বা এই রিয়েজেন্ট সিস্টেমটাকে আমরা ইউজ করতে পারি। কিন্তু আমরা অন্য একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম, যেখানে আমি একটা স্যাম্পলকে 3 বার চালালাম, এবং 3 বার চালিয়ে আমি 3 রকম ভ্যালু পেলাম, একবার পেলাম 115, একবার পেলাম 100, একবার পেলাম 120। তাহলে কোন মেশিনটার প্রিসিশন ভালো? অবশ্যই এই মেশিনের প্রিসিশন ভালো, যেখানে আমরা এই ভ্যালু পাচ্ছি। দিস ইজ কল্ড প্রিসিশন। বুঝা গেল? তাহলে প্রিসিশনকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? আমার একটা মেশিনের প্রিসিশন ভালো না খারাপ, সেটাকে আমরা কোন স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে এক্সপ্রেস করি? কারো জানা আছে? সিভি। সিভি পার্সেন্টেজ, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে আমরা প্রিসিশনকে সিভি পার্সেন্টেজ দিয়ে ডিফাইন করি। সিভির ভ্যালু যত বেশি হবে তত কি হবে? প্রিসিশন ভালো হবে না খারাপ হবে? খারাপ সিভির হবে। ভ্যালু যত বেশি তত খারাপ কম হবে, হবে। তাই তো? খারাপ হবে, তার প্রিসিশন তত খারাপ। সিভির ভ্যালু যত বেশি, প্রিসিশন তার তত কম। ঠিক আছে? ওই জন্য দেখবে যে সমস্ত মেশিন গুলোতে দেখবে আউটলায়ার হয়ে যায়, সেখানে সিভি পার্সেন্টেজ অনেক বেশি থাকে। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, আর একটা খুব সুন্দর কোশ্চেন। হাউ অফেন কন্ট্রোল শুড বি রান ইন দ্য বায়োকেমিস্ট্রি এন্ড হেমাটোলজি? কতবার আমরা কন্ট্রোল রান করব, বা কতবার কন্ট্রোল রান করা উচিত পার ডে? 3 টাইমস। এটা ভলিউম অফ স্যাম্পলের উপর ডিপেন্ড করে। ভলিউম অফ স্যাম্পল, একদম কারেক্ট। এটা স্যাম্পলের ভলিউমের উপর ডিপেন্ড করে। 3 টাইম 4 টাইম বললে হবে না। কোনো কোনো ল্যাবে ল্যাবে যদি হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যালো, কেটে গেছে। যে সমস্ত ল্যাবে স্যাম্পল লোড, একবার হ্যাঁ পার 100 স্যাম্পলে একবার করে। পার 100 স্যাম্পলে একবার করে, কিন্তু সত্যি কি তাই করা হয়? সত্যি তাই করা হয় না। সত্যি কিন্তু তাই করা হয় না। পার 100 স্যাম্পলে কি আমরা প্রত্যেকবার কন্ট্রোল চালাই? চালাই না। উচিত হচ্ছে, নিয়ম যেটা বলছে, অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন অফ এনএবিএল, প্রত্যেক 100 স্যাম্পলে আমাদের একবার করে কন্ট্রোল চালাতে হবে, কিন্তু সেটা কখনোই পসিবল হয় না। ঠিক আছে? তাহলে বলবে, তাহলে এটা বলতে পারো, টেকনিক্যালি অ্যান্সার দিলে বলতে হবে পার 100 স্যাম্পলে একবার। তুমি পাতি কথায় বলবে মিনিমাম অ্যাটলিস্ট একবার চালাতে হবে, যত স্যাম্পলই হোক না কেন অ্যাটলিস্ট একবার চালাতেই হবে। আর যদি স্যাম্পল ভলিউম বেশি হয়, যদি স্যাম্পল ভলিউম ইজ মোর, তাহলে আমাদের 2 বার চালাতে হবে। কারণ কোনো ল্যাবেই আমি আমার নলেজে নেই যে 3 বার করে কন্ট্রোল বা 4 বার করে কন্ট্রোল চালাচ্ছে, মানে একটা স্যাম্পলে 500টা স্যাম্পল তো কম আমাদের হয়। যদি 5000 স্যাম্পল হয় তো তাও দুবারই কন্ট্রোল চলে। 2বারই কন্ট্রোল চলে। 5000 ওই জন্যই বলছি, স্যাম্পল বলবে তুমি যদি বলতে যাও যে স্যার পার পার 100 ml 100 স্যাম্পলে আমরা একবার করে কন্ট্রোল চালাই, তাহলে বুঝে যাবে তুমি বই পড়ে এসে বলছো, তুমি টেকনিক্যালি উত্তর দিচ্ছ। মানে টেকনিক্যালি বললেও তুমি মানে কি বলবো, মানে রিয়েলিটি তুমি সেটা কিন্তু হলো না, মানে ব্যাপারটা রিয়েল হলো না, তাই না? এই হলো ব্যাপার। তাহলে তোমাকে বলতে হবে যে স্যার আমাদের ল্যাবে ম্যাক্সিমাম 2বার, এটা ডিপেন্ড করে স্যাম্পল ভলিউমের উপর। আমাদের ল্যাবে এত স্যাম্পল হয়, আমাদের 2বার রান হয়। আর আমাদের ল্যাবে 50টা স্যাম্পল বা 70টা স্যাম্পল হয় বলে একবার রান হয়। সবসময়তে অ্যান্সার গুলো যেন রিয়েলিস্টিক হয়। যদি বলে যে তুমি প্রথমে হয়তো অ্যান্সারটা দিলে স্যার আমাদের 100টায় আমরা একবার চালাবো, তাহলে তুমি বললে কত স্যাম্পল হয়, তুমি বললে 2000।
তাহলে 2000 মানে তুমি কি তাহলে 20 বার তুমি কন্ট্রোল রান করবে? সেটা তো কখনোই নয়। ঠিক আছে, তাহলে হাউ অফেন কন্ট্রোল শুড বি রান ইন বায়োকনিক্স, তুমি বলো যে অ্যাটলিস্ট ওয়ান টাইম তো চালাতেই হবে, এবং ম্যাক্সিমাম আমরা দুবার চালাতে পারি, ম্যাক্সিমাম 2 টাইমস। ঠিক আছে, এই বেশি বলতে যাবো না। তাহলে বোঝা গেল? সেকেন্ড টাইমটা কখন চালানো উচিত, যখন যেখানে বেশি সেকেন্ড টাইম দুপুরের পরে, দুপুরের পরে যখন একটু স্যাম্পল লোড হালকা হয়ে যায়, তখন দুপুরের পরে বা বিকেলের একটুখানি আগে চালালেই হয়। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ এলজে গ্রাফ? তোমাকে যদি জিজ্ঞেস করে এলজে গ্রাফ কি, বাংলায় তুমি কিভাবে ছোট্ট করে অ্যান্সার দেবে? ডেলি কন্ট্রোল আমরা যে গ্রাফে পুট করি সেটাই এলজে গ্রাফ। ডেইলি কন্ট্রোল আমরা যে গ্রাফে পুট করি সেটাই হচ্ছে এলজে সেটাই। গ্রাফ। তাহলে এলজে গ্রাফ, এবার তাহলে হতে এলজে পারে গ্রাফ, হ্যাঁ এলজে Control গ্রাফ হচ্ছে রেঞ্জের মধ্যে আছে না, যে গ্রাফের সাহায্যে আমরা প্লট করি। গ্রাফের সাহায্যে প্লট করি নয়, প্লট করলে গ্রাফ তৈরি হয়। ঠিক আছে, এলজে গ্রাফ তো রিজন নয়, এলজে গ্রাফ হচ্ছে রেজাল্ট। এলজে গ্রাফ হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, যাই হোক, তাহলে এলজে গ্রাফ হচ্ছে এমন একটা গ্রাফ বা এমন একটা স্ট্যাটিস্টিক্যাল কার্ভ যেটার মাধ্যমে আমরা ডেইলি কন্ট্রোলের যে ভ্যালু সেগুলোকে আমরা পুট করি, এবং পুট করার পর আমরা এলজে গ্রাফ পাই। আর যদি এটা ইংলিশে বলতে চাও তাহলে ভাই বলতে পারো যে এলজে গ্রাফ একদম মানে তোমার বই পড়ে আমি বলার দরকার নেই। তাহলে এলজে গ্রাফ is a statistical graph which represent our daily controls. ব্যাস, তাহলে এলজে গ্রাফ is a statistical curve or statistical curve by which we can put our daily control, whether it is L1, L2 or L3. এবার যদি বলে যে তুমি এলজে গ্রাফ কেন করো, তুমি এলজে গ্রাফ পুট কেন করো, কি অ্যান্সার হবে এটা? তুমি এলজে গ্রাফ কি দরকার করে এলজে গ্রাফ? কন্ট্রোল ডাটাটা কোনো নর্মাল না অ্যাবনর্মাল? কন্ট্রোল গুলো সঠিকভাবে চলেছে কিনা তাই জন্য। না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটা গ্রাফের মধ্যেই আমরা মিনের কত কাছাকাছি এটা দেখতে পারবো ইন ওয়ান পেজ। আচ্ছা, তুমি বলছো যে মিনের কত কাছাকাছি, তাই তো? আচ্ছা ধরো, এবার তোমাকে বললো, ধরো এরকম একটা কিছু কোশ্চেন করলো, বললো যে ধরো এটা একটা এলজে গ্রাফ, ধরো এটা হচ্ছে একটা এলজে গ্রাফের মিন। এবার ধরো তুমি পরপর ডাটাগুলো এরম পেলে, একদম মিনের কাছাকাছি পেলে, ইজ ইট ওকে অর নট? এটা দেখতে হবে এখানে ওয়েস্টার্ন রুল ফলো করছে কিনা। 10x রুলটা হ্যাঁ হ্যাঁ, এখানে তোমাকে দেখতে হবে যে ওয়েস্টগার্ড রুল ভায়োলেট হচ্ছে কিনা। হ্যাঁ মিনের হ্যাঁ। কাছাকাছি আসাটা যে বিশাল কিছু তা নয়। তোমার একটা গ্রাফ হ্যাঁ, এরকম আসতে পারে, দেখি তোমার গ্রাফ এরকম আসতে পারে। তাহলে এখানে হ্যাঁ, হ্যাঁ। মিনের কাছাকাছি কন্ট্রোলের ভ্যালু এলো কি এলো না সেটা কিন্তু বড় ব্যাপার নয়। তোমাকে দেখতে হবে এখানে ওয়েস্টগার্ড রুল ফলো হচ্ছে কিনা বা ওয়েস্টগার্ড রুল ভায়োলেট হচ্ছে কিনা। ওয়েস্টগার্ড রুল, তুমি ধরো এরকম একটা ওভার দ্য 30 days তুমি এরকম একটা গ্রাফ পেলে, তাহলে এই গ্রাফটা কি আদৌ অ্যাকসেপ্টেবল? কিন্তু বলে স্যার মিনের কাছাকাছি রয়েছে, একদম মিনের কাছাকাছি। কি বন্ধ হয়ে গেল রেকর্ডিংটা? হ্যাঁ, আচ্ছা, আমার কি এটা দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখো, এই যে ব্যাপারটা বললাম, তাহলে তোমাকে দেখতে হবে whether ওয়েস্টগার্ড রুল ইজ বিং ভায়োলেটেড অর নট, এই তোমাকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে যদি জিজ্ঞেস করে যে এলজে গ্রাফ আমরা কেন ইউজ করবো, এলজে গ্রাফ আমরা ইউজ করবো স্যার কন্ট্রোল আউটলায়ার হচ্ছে কি হচ্ছে না, তখন তোমাকে সেকেন্ড কোশ্চেন হবে যে কন্ট্রোল আউটলায়ার হলে কি আর না হলে কি, কি হবে, কি অ্যান্সার হবে এটা? একটা কন্ট্রোল যদি আউটলায়ার হলে বলি কি না? যদি বলা যায় যে এররকে ডিটেক্ট করার জন্য, মানে এক কথায় অ্যান্সার। একদম কারেক্ট, একদম এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। The purpose of LG curve is to detect the error and evaluate the error. বোঝা গেল? এইটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। আমরা অ্যাকচুয়ালি LG কার্ভের মাধ্যমে আমরা ডিটেকশন করি whether there is error or not. তাহলে আমরা এখানে ডিটেক্ট করি কি এরর রয়েছে কিনা, কোনো ডিসক্রিপেন্সিস রয়েছে কিনা in our reagent system, in our machine system or anything else. বোঝা গেল? তাহলে কি বলতে হবে? এলজে গ্রাফ ইজ এ স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ
or a statistical graphical analysis by which we can detect the errors. ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার হলো এবার সবার কাছে? ভুল হচ্ছে কিনা সেইটাকে আমরা ডিটেকশন করার জন্য আমরা এলজেগ্রাফ করি। অ্যাকচুয়ালি এলজেগ্রাফটা কি, আমরা যেমন মার্কশিট যখন হাতে পাই তখন মার্কশিটে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় ভুল ভ্রান্তি রয়েছে। যদি বেশি নাম্বার হয় তাহলে সব ঠিক আছে, যদি কম নাম্বার হয় আমি নিজে বুঝে যাই যে আমার ভুল ভ্রান্তিটা কোথায়, তাই তো? ইট ইজ এ জাস্ট লাইক এ মার্কশিট। তুমি একটা মার্কশিট হাতে পেলে তুমি সেখানে বুঝতে পারলে তোমার কোথায় ভুল রয়েছে বা তোমাকে কোন জায়গাটাতে আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে হবে। এলজেগ্রাফ ঠিক একটা মার্কশিটের মতো, যেটা আমাদের ইন্ডিকেট করে যে আমার ভুলটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার হলো সবার কাছে? কোনো কোশ্চেন? নেক্সট হচ্ছে, তুমি যখনই বলবে এরর তখনই বলবে এরর ক রকমের হয়, এরর ক ধরনের হয়, বলতে পারবে কেউ? 2 ধরনের, র্যান্ডম আর সিস্টেমিক। র্যান্ডম আর র্যান্ডম আর সিস্টেমিক এরর। না, তুমি এটা বলে রাখি, শোনো, এরর 3 ধরনের এরর হয়, ঠিক আছে? এই যে র্যান্ডম এবং সিস্টেম অ্যানালাইটিক্যাল এরর, এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল এরর। দেখো এবার ভালো করে, 1 মিনিট, হয়তো আমার কাছে আছে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দাদা, ওটা 3 ভাগে হবে, প্রি অ্যানালাইটিক্যাল, অ্যানালাইটিক্যাল আর পোস্ট অ্যানালাইটিক্যাল নাকি? দেখো 1 মিনিট, দেখো এরর হচ্ছে ক রকমের, এরর হচ্ছে 3 রকমের। একটা প্রি অ্যানালাইটিক্যাল এরর, একটা অ্যানালাইটিক্যাল এরর, একটা হচ্ছে পোস্ট অ্যানালাইটিক্যাল এরর। প্রি অ্যানালাইটিক্যাল এরর refers to the error made prior to the testing. কি বললাম? প্রি অ্যানালাইটিক্যাল is a type of error which is made prior to testing বা prior to analytical error. তাহলে প্রি অ্যানালাইটিক্যাল এরর is followed by অ্যানালাইটিক্যাল এরর। কি কি এরর হতে পারে? স্যাম্পল কালেকশন এরর হতে পারে, হিমোলাইসিস হতে পারে, দ্যাট ইজ দ্য প্রি অ্যানালিটিক্যাল এরর। পেশেন্টের ডেটা মিসম্যাচ হলো, পেশেন্টের এজ মিসম্যাচ হলো, দ্যাট ইজ দ্য প্রি অ্যানালিটিক্যাল এরর। পেশেন্টের রিকুইজিশন রিসাপ্টিং হয়ে গেল বা এর রিকুইজিশন ওর ঘরে চলে গেল, দ্যাট ইজ দ্য প্রি অ্যানালিটিক্যাল এরর। ব্লাড ড্রতে ভুল হলো, all refers to প্রি অ্যানালিটিক্যাল এরর। একটা ল্যাবে যত ভুল হয় তার ম্যাক্সিমামটাই কিন্তু হয় প্রি অ্যানালিটিক্যাল এররের জন্য। সব থেকে বেশি ভুল হয় প্রি অ্যানালিটিক্যাল এরর, অ্যানালিটিক্যাল এর একটু কম, এবং পোস্ট অ্যানালিটিক্যাল এরর আর একটু কম। সব থেকে বেশি এরর কিন্তু হয় প্রি অ্যানালিটিক্যাল এররের জন্য। এবার হচ্ছে অ্যানালাইটিক্যাল এরর। এবার এই অ্যানালাইটিক্যাল এরর হচ্ছে র্যান্ডম এরর এবং সিস্টেমেটিক এরর। অ্যানালাইটিক্যাল এরর হচ্ছে একটা র্যান্ডম এরর, একটা সিস্টেমেটিক এরর। বুঝা গেল? র্যান্ডম এরর মানে কি? র্যান্ডম এরর মানে হচ্ছে যে এররটা হঠাৎ করে একদিনের জন্য হলো। মানে তুমি রোজ অফিস থেকে বাড়ি যাও বা বাড়ি থেকে অফিস আসো, এটা তোমার রোজের কাজ। হঠাৎ করে তুমি কি করলে, তুমি একদিন অফিস থেকে বাড়ি না গিয়ে বন্ধুর সঙ্গে আড্ডা মারতে চলে গেলে, তাহলে এটা একদিন গেলে, মাসে ধরো একদিন গেলে, দ্যাট ইজ কল্ড র্যান্ডম। ব্যাপারটা বোঝা গেল? তুমি রোজ অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস আসছো, কিন্তু মাসে হঠাৎ করে একদিন তুমি অফিস থেকে বাড়ি না গিয়ে তুমি হঠাৎ করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে চলে গেলে, এটাকে বলে র্যান্ডম এরর। দিস ইজ কল্ড র্যান্ডম এরর। আর হোয়াট ইজ সিস্টেমেটিক এরর? সিস্টেমেটিক এরর ইজ এ টাইপ অফ এরর দ্যাট হ্যাজ কন্টিনিউয়েশন। মানে কি? তুমি রোজই কি করছো, রোজই বাড়ি থেকে ফেরার সময় বাড়ি ফিরছো, অফিস থেকে বাড়ি ফিরছো না, ডাইরেক্টলি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে চলে যাচ্ছ, রোজই যাচ্ছ, এটা 3-4 দিন পর যাচ্ছ। তার মানেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা যদি বলতে যাই, এটা র্যান্ডম এরর এমন একটা এরর যেটা হঠাৎ করে একদিন হচ্ছে। আর সিস্টেমেটিক এরর মানে কি? সিস্টেমেটিক এরর মানে যে এররটা এর একটা কন্টিনিউশন রয়েছে, 4 দিন 5 দিন 6 দিন এরকম হচ্ছে, তখন তাকে বলে সিস্টেমেটিক এরর। একটা এক্সাম্পল, র্যান্ডম এররের একটা এক্সাম্পল কি? ধরো ভোল্টেজ ফ্লাকচুয়েশন, যেটা ল্যাবরেটরিতে হামেশাই হতে পারে, ওই জন্য কি করে ইউজ করা হয়? পিপেটিং ফুল। ভোল্টেজ ইউপিএস ইউজ করা হয়, তাই তো? ইউপিএস ইউজ করা হয়। তাহলে র্যান্ডম এরর ভোল্টেজ ফ্লাকচুয়েশন হলো, ভোল্টেজ ফ্লাকচুয়েশন হলে কি হয়? তোমার ল্যাবে প্রবলেম হতে পারে, মেশিনের ইনস্ট্রুমেন্টের সমস্যা হতে পারে। দিস রেফার্স টু র্যান্ডম এরর। অথবা তুমি বায়োকেমিস্ট্রি যে রিয়েজেন্ট গুলো নিয়ে আমরা কাজ করি, সেগুলোর ফ্রোদিং টেন্ডেন্সি রয়েছে, একটুখানি ঝাঁকালি কি হয়, ফেনা হয়ে যায়। তাহলে ধরো কোনো কারণে তুমি ওটাকে ঝাঁকিয়ে ফেলেছো বা কোনো কারণে ওটা শেকিং হয়ে গেছে, তাহলে বাবলস তৈরি হলো। তাহলে কি হলো? তাহলে বাবলস তৈরি হলো, রিজেন্টে বাবলস তৈরি হলো, ইট উইল লিডস টু র্যান্ডম এরর।
আর সিস্টেমেটিক এরর কোনগুলো? সিস্টেমেটিক এরর ধরো তোমার টেম্পারেচার, তোমার যে ইনকুবেশন টেম্পারেচার, মেশিনের মধ্যে যে সমস্ত ইনকুবেটর থাকে, ইনকুবেশন টেম্পারেচার সেখানে কোনো প্রবলেম আছে। হিউমিডিটি, রিএজেন্ট ডিটোরিয়েশন, রিএজেন্ট ডিটোরিয়েশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিস্টেমেটিক এরর। তোমরা যারা বায়োকেমিস্ট্রিতে কাজ করো বা হিমাটোলজি, বিশেষ করে বায়োকেমিস্ট্রিতে বোঝা যায় এটা, যারা বায়োকেমিস্ট্রিতে কাজ করো তারা এই রিএজেন্ট ডিটোরিয়েশনের জন্য যে সিস্টেমেটিক এরর সেটা খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করো। ক্যালিব্রেশন কেন দরকার হয়? কারণ রিএজেন্ট ডিটোরিয়েট করতে থাকে আস্তে আস্তে। তুমি প্রথম দিন যে একটা রিএজেন্ট ওপেন করলে তার যা ক্যাপাসিটি বা তার যা লংজিভিটি সেটা নিশ্চয়ই তোমার 10 দিন বা 20 দিন পরে থাকবে না, সেটা আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকে। তাহলে ডিটোরিয়েশন ওই লিডস টু সিস্টেমেটিক এরর। ঠিক আছে? মেশিন ফল্ট, একটা মেশিনের কোনো মাইনর সমস্যা রয়েছে বা মেশিনের যে বাল্ব, আরেকটা সমস্যা যেটা হয় সেটা মেশিনের বাল্ব, মানে যেই বাল্বগুলোর মাধ্যমে আমরা অবজারভেশন মেজারমেন্ট করি, এই অ্যাবজর্বেন্স মেজারমেন্ট করি। তাহলে বাল্বের যদি কোনো ম্যালফাংশন হয় তাহলে কি হবে? তাহলে স্বাভাবিকভাবেই তোমার অপটিক্যাল ডেন্সিটি কি হবে? আচ্ছা, বাল্বের যদি প্রবলেম হয় তাহলে তোমার একটা স্যাম্পেলের যে কনসেন্ট্রেশন সেটা বাড়বে না কমবে? কি বলতে পারবে? বাড়বে না কমবে? ধরো তোমার একটা মেশিনের বাড়বে বাল্ব, বাড়বে। কনসেন্ট্রেশন বাড়বে, তাই তো? ট্রান্সমিশন তাহলে কি হবে? ট্রান্সমিটেন্স আরো কমে যাবে, তাই তো? ট্রান্সমিশন আরো কমে গেলে কনসেন্ট্রেশন আরো বেড়ে যাবে। তাহলে কি হলো? দেখবে যখন দেখবে যে বাল্বের প্রবলেম হয় তখন দেখবে কি হয়, কন্ট্রোল কি করছে? উপরের দিকে যাচ্ছে, মানে +2s ক্রস করে যাচ্ছে, +3s ক্রস করে যাচ্ছে। ঠিক আছে? এবং যদি ইলেকট্রিক্যাল ফল্ট মেশিনের মধ্যে যদি কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হয়, দ্যাট উইল অলসো লিডস টু সিস্টেমেটিক এরর। এবার সিস্টেমেটিক এরর আবার দু ধরনের হয়, একটাকে বলে শিফট এবং ট্রেন্ড। আমার মনে হয় না শিফট ট্রেন্ড জিজ্ঞেস জিজ্ঞেস তোমাদের করবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? শিফট এবং ট্রেন্ড কি জানা আছে কারো? হোয়াট ইজ শিফট এন্ড হোয়াট ইজ ট্রেন্ড? কারো জানা আছে? জানা নেই? ঠিক আছে, এটা কি কোয়ালিটি আরেকবার কন্ট্রোল বলুন? করানোর সময় হোয়াট ইজ শিফট এন্ড হোয়াট ইজ ট্রেন্ড, হোয়াট ইজ শিফট এন্ড হোয়াট ইজ ট্রেন্ড, জানা আছে এটা? স্যার ট্রেনটা হলো স্যার, যদি সাপোজ কোনো একটা কন্ট্রোলে নেগেটিভ বায়াসের দিকেই যাচ্ছে, মানে মিন থেকে যেটা নিচে -1 দিকেই হয়তো 10টা পর পর ভ্যালু পুট হয়েছে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ট্রেন্ড ফলো করছে, সেটা একটা হয়। আর শিফট হোয়াট ইজ, স্যার ঠিক জানা নেই বলতে। আচ্ছা ঠিক আছে, এটা আমি যখন কোয়ালিটি কন্ট্রোল পড়াবো আমি এখন ডিটেলসে বলছি না, এগুলো জিজ্ঞেস করবে না স্বাভাবিকভাবেই। যাই হোক, আমি বলে দেবো পরে, শিফট ট্রেন্ড ব্যাপারটা বলে দেবো। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ওয়েস্টগার্ড রুল। ওয়েস্টগার্ড রুল কিন্তু খুব ভালো করে বাবু জানতে হবে ওয়েস্টগার্ড রুল। ঠিক আছে? কোন কোন ওয়েস্টগার্ড, সব ওয়েস্টগার্ড রুল জানার দরকার নেই, যেটা জানবে আমি বলে দিচ্ছি। কোন কোন ওয়েস্টগার্ড রুল জানবে? 1 3s, 1 2s, 2 2s, আর 4s, 4 1s, ব্যাস, আর কিছু জানার দরকার নেই। এই কটা জানলেই হবে। তাহলে 1 3s, আর 1 2s, 2 2s, 10x জিজ্ঞেস করবে না, তো জেনে রাখতে পারো 10x। ঠিক আছে? এবার বলো কোনগুলো সিস্টেমেটিক এরর এবং কোনগুলো র্যান্ডম এরর। দেখো কিছুই নয়, যেগুলোর মধ্যে কন্টিনিউশন রয়েছে সেগুলি সিস্টেমেটিক এরর। দিস ইজ র্যান্ডম এরর, কারণ এখানে একটা, দেখো এক যেখানে, কিভাবে মনে রাখবে? দেখো এখানে এক রয়েছে, এক থাকা মানে কি? কোনো কন্টিনিউশন নেই। এক থাকা মানে দেয়ার ইজ নো কন্টিনিউশন। তার মানে কি? এগুলো সব হচ্ছে র্যান্ডম, এগুলো সব হচ্ছে র্যান্ডম, মানে যেগুলো একটা, আমি বললাম না ভুল যখন একবার হয় দ্যাট ইজ কল্ড র্যান্ডম এরর, এবং যখন ভুল বারবার হচ্ছে এটাকে আমরা কিভাবে করতে পারি? দেখো 10, 4, 2, আর আরো আছে 70 রুল, 70 রুল আছে, অনেক কিছু রুল হয় আর কি। ঠিক আছে, আমি সবার ডিটেলসে বলছি না। তো দেখো এখানে কি, এগুলো সব কন্টিনিউশন রয়েছে। মানে 7, এক মানে কি? এক মানে একটাই, 7 মানে 7টা, 10 মানে 10, 4 মানে 4, আর 2 মানে 2। তাহলে দিস অলস আর সিস্টেমেটিক এরর। স্যার 4 1s টা কেন হবে, মানে R 4s টা কেন হবে? আর ফরেস্টটা হচ্ছে, ধরো ধরো তুমি, এখানে দেখাই, ধরো হচ্ছে আজকে হচ্ছে 2 তারিখ, তাই তো?
আজকে 2 তারিখ, তাহলে এটা আমি এখানে করলাম 2 তারিখ। তাহলে আজকে তুমি একটা ধরো, আচ্ছা এখানে তাহলে 2 2 করতে হবে, 1 মিনিট আমি দেখিয়ে দিই আগে। হ্যাঁ, এটা মিন, এটা 1 2s, এটা 2 2s, এটা 1 -1s, এটা -2s। ঠিক আছে, তাহলে এটা হলো কি বললাম, এটা হলো এটা মিন, এটা +2s 2sd, আর এটা এটা ধরো না এটা বেঁকে গেছে লাইনটা, হ্যাঁ -2sd। আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ। এবার ধরো আজকে কি হলো, আজকে তোমার এখানে 2sd ক্রস করে গেল আজকে। আর কালকে কি হলো, মানে আগামীকাল কি হলো, আগামীকাল তোমার এখানে -2sd ক্রস করে গেল। দিস ইজ কল্ড R4s রুল। বুঝা গেল? তাহলে আজকে +2sd ক্রস করলো, কালকে -2sd ক্রস করলো। এই ক্রসিংটা যখন কনজিকিউটিভ ডেজে হবে, অর্থাৎ 2 তারিখ হলো, পরের দিনে 3 তারিখে হলো, তখন তাকে বলা হয় R4s রুল। এবং এটা কিন্তু অবশ্যই র্যান্ডম এররের মধ্যে পড়ে। বোঝা গেল জিনিসটা? এই রুলটার কথা কেন বলা হয়েছে, এই রুলটার কথা, হ্যাঁ বলো। হ্যাঁ বুঝেছি। বুঝলে তো? এবার এটা এই ভায়োলেশনটা হতে পারে উইদিন রান অথবা অ্যাক্রস রান। যাই হোক, উইদিন রান অ্যাক্রস রান জানার দরকার নেই, এই সিম্পল জিনিসটা জানলেই হবে। আজকে +2sd ক্রস করলো, কালকে -2sd ক্রস করলো। দিস ইজ কল্ড, এই যে এররটা হলো, দিস এরর ইজ কল্ড R4s এরর। ঠিক আছে, আচ্ছা 10 নম্বর কোশ্চেন, র্যান্ডম এরর কোনগুলো বললাম, 1 3s 1 2s এগুলো র্যান্ডম এরর। আচ্ছা, কোনটাকে ওয়ার্নিং রুল বলা হয় এতগুলো রুলের মধ্যে? কোন রুলটাকে ওয়ার্নিং রুল বলা হয়? এটা 1 2s রুলকে বলা হয় 1 2s টা 1 2s টা ওয়ার্নিং। কেন বলা হয় ওয়ার্নিং, কেন বলা হয়? হোয়াই ইট ইজ কল্ড ওয়ার্নিং? আমরা কি এটা অ্যাকসেপ্ট করতে পারি? +2sd 1 2sd কে আমরা অ্যাকসেপ্ট করতে পারি 1 2s রুলকে? একদিনের জন্য অ্যাকসেপ্টেড হবে স্যার। এটা ওয়ার্নিং, এটা জাস্ট ওয়ার্নিং। একদিনের জন্য অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু কোনো জায়গাতে, ক্যালিব্রেশন করে নেওয়া হয়। ঠিক আছে, এটাকে আমরা কোনো অ্যাকশন না নিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো জায়গাতে এটাকে ক্যালিব্রেশন করে নেওয়া হয়। ওয়ার্ন করছে যে তোমার কিন্তু সিস্টেমেটিক এরর হওয়ার সম্ভাবনা রয়েছে। +1sd itself is a random error, but it indicates towards the systematic error. তাহলে এমন একটা র্যান্ডম এরর যেটা সিস্টেমেটিক এররের একটা ওয়ার্নিং বা সংকেত দিতে পারে, সেটা হচ্ছে কিন্তু 1 2s। ক্লিয়ার হলো সবার কাছে আশা করি? কোনো প্রবলেম? আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ইকাস? হাউ অফেন ইকাস টু বি ডান ইন বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি? এই কোশ্চেনটা আমাকে করেছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাকে করেছিল। আমি এটাতে বলেছিলাম, কিন্তু এইগুলো অ্যান্সার দিতে পারিনি। বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি এগুলো অ্যান্সার দিতে পারিনি। নাও কোশ্চেন ইজ, হোয়াট ইজ ইকাস? কন্ট্রোল আমাদের দুরকম হয়, একটা হলো ইন্টারনাল কন্ট্রোল, একটা হলো এক্সটার্নাল কন্ট্রোল। খুব স্পেসিফিক্যালি, খুব বেসিক ভাবে বলো, যারা করো না তারাও জেনে রাখো। ইকাস আমরা হচ্ছে internal- একটা মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা কোনো মানে কোম্পানি হলো না, বা কোনো বড় আমার কোশ্চেনটা তারা শোনো আগে, একটা আমার কোশ্চেনটা শোনো আগে। আমার কোশ্চেন হচ্ছে যে আমরা দুই রকম কন্ট্রোল রান করি, একটাকে বলে আইকিউসি ইকাস, একটাকে বলে ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল, আর এটাকে বলে এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল। দু রকম কোয়ালিটি কন্ট্রোল আমাদের ল্যাবরেটরিতে রান করা হয়। হোয়াট ইজ দ্য ফাংশন অফ আইকিউসি এন্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইকিউসি? কে বলতে পারবে? দেখি এটা কে বলতে পারে? আইকিউসি কেন হচ্ছে ডেলি প্রিসিশন এবং অ্যাকুরেসি চেক করে, এবং মানে এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে লং টাইম প্রিসিশন চেক করে, লং টাইম প্রিসিশন, আর একটা লং টাইম অ্যাকুরেসি। অ্যাকিউরেসি। তাহলে কি হলো, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে। কি নাম তোমার? যে answer দিয়েছে, সূর্যেন্দু কি পাল। নাম? সূর্যেন্দু। কোথায় কাজ করো? কোন ল্যাবে কাজ করো? আমি আগে স্যার সবে পাস আউট হয়ে বেরিয়েছি আমরি থেকে।
বাহ, খুব ভালো তোমার নলেজ আছে। যাই হোক, তো ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল থেকে আমরা প্রিসিশন এবং অ্যাকিউরেসি, আমরা কি আইকিউসি কে কি 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 আমরা অ্যাকিউরেসির জন্য মানে রিলাই করতে পারি? অ্যাকিউরেসির জন্য কি আমরা আইকিউসি কে রিলাই করতে পারি? অবশ্যই অ্যাকিউরেসি দেখা হয়, ভুল কিছু বলনি, কিন্তু আইকিউসি কে কি আমরা একদম চোখ বন্ধ করে অ্যাকিউরেসি এর উপর ছেড়ে দিতে পারি কি? পারি না, পারি না। ঠিক আছে, সেই কারণের জন্য আমাদের ইকাস নিয়ে আসা হয়েছে। ইকাস মানে হচ্ছে কি? ইকাস মানে হচ্ছে এটাকে বলে প্রফিসিয়েন্সি টেস্টিং অথবা ইন্টার ল্যাবরেটরি কম্পারিজন। ইন্টার ল্যাবরেটরি কম্পারিজন, ঠিক আছে। এর ইকাস এমন এক ধরনের কন্ট্রোল যেই কন্ট্রোলটা আমাদের ল্যাবের অ্যাকিউরেসি, লং টার্ম অ্যাকিউরেসিকে চেক করে। লং টার্ম অ্যাকিউরেসি, এটা কোনো খুব পয়েন্ট টু বি নোটেড। ও যেটা বললো লং টার্ম অ্যাকিউরেসি, ঠিক আছে। আইকিউসি accuracy but not long term, but in terms of long term we have to use ECAS, external quality control। বোঝা গেল? এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল ব্যাপারটা কি? এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল মানে হচ্ছে, দেখে নাও, দেখো এখান থেকে আশা করি পরিষ্কার হয়ে যাবে। ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল মানে হচ্ছে বায়ার বলে একটা কোম্পানি একই করছে, একটা মেটেরিয়াল বানাচ্ছে, একটা মেটেরিয়াল বানিয়ে সে বিভিন্ন ল্যাবে সাপ্লাই করছে। সেটা ডক্টর লাল প্যাথ হতে পারে, সেটা এসআরএল হতে পারে, সেটা থাইরোকেয়ার হতে পারে, সেটা অ্যাপোলো হতে পারে, সেটা মেট্রোপলিস হতে পারে। এবং প্রত্যেকটি ল্যাব ডেইলি এই কন্ট্রোল চালাচ্ছে, ডেইলি এই কন্ট্রোল চালিয়ে সে একটা এলজেগ্রাফ তৈরি করছে। এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের মেশিনের পারফরমেন্স ঠিক আছে না ভুল আছে। তাহলে আইকিউসির ব্যাপারটা এখান থেকে পরিষ্কার হয়ে গেল। তাহলে একটাই কোম্পানি বায়োরেট এই কন্ট্রোল মেটেরিয়াল বানাচ্ছে এবং সেটা বিভিন্ন ল্যাবে সাপ্লাই করছে। এবং সেখান থেকে আমরা এলজেগ্রাফ বানাচ্ছি, এলজেগ্রাফ বানিয়ে আমরা দেখছি যে আমাদের একটা মেশিনের পারফরমেন্স ঠিক আছে না ভুল আছে। নাও হোয়াট ইজ ইকাস? ইকাস মানে যে একই কোম্পানি বায়োরেট একটা আননোন স্যাম্পল তৈরি করছে। দেখো এখানে কিন্তু আননোন, কন্ট্রোল কিন্তু নোন কিছুটা। আমাদের কন্ট্রোলের রেঞ্জ আছে, মিন আছে, কন্ট্রোল ইজ নোন টু আস। বাট ইন কেস অফ ইকাস ইট ইজ এ আননোন স্যাম্পল। ধরো আমি ইকাস ম্যানুফ্যাকচারার, আমি কি করলাম? আমি একটা আননোন স্যাম্পল প্রিপারেশন করলাম, সেই আননোন স্যাম্পলটা আমি বিভিন্ন ল্যাবে পাঠালাম, তবে এতগুলো ল্যাবে পাঠানো হলো। এবার ল্যাব সেই ইকাস স্যাম্পলটাকে অ্যাজ এ নর্মাল স্যাম্পল রান করবে। তাহলে ইকাস স্যাম্পলকে যে কোনো ল্যাব অ্যাজ এ নর্মাল স্যাম্পল রান করবে, তার জন্য কোনো স্পেশাল প্রিপারেশন নিতে হবে না। যেরকম আমরা পেশেন্ট স্যাম্পল রান করি, ঠিক একদম দিন শুরুর সময়তে, মানে আমরা যখন টেস্ট শুরু করছি তখন মেশিনে কন্ট্রোল চালিয়ে একদম মেশিনকে রেডি করে নিলাম, ক্যালিব্রেশনও করে নিলাম, একদম মেশিনকে রেডি করে নিলাম। এবার আমরা স্যাম্পলের সঙ্গে ওই ইকাস স্যাম্পলটাকে চালিয়ে দেবো। ব্যাপারটা বোঝা গেল? এবার সেই স্যাম্পলটাকে চালিয়ে ধরো আমি একটা রেজাল্ট পাবো। ধরো গ্লুকোজ চালিয়েছি, ধরো গ্লুকোজের রেজাল্ট আমার কাছে এলো 98। তাহলে এই ভ্যালুটা, ধরো এখানে আমি বলছি, এখানে ধরো কোন একটা স্যাম্পল পাঠানো হয়েছে, এখানে অনেকগুলো ল্যাব রয়েছে। ধরো এখানে প্রত্যেকটি ল্যাব তার নিজ নিজ যে ভ্যালু ওই একই স্যাম্পল টেস্ট করে পেলো। ডক্টর লাল প্যাথ পেলো 110, এসআরএল পেলো 122, প্যাথ কেয়ার পেলো 95, মেট্রোপলিস পেলো 100, টাটা 1mg পেলো 121, থাইরো কেয়ার পেলো 115, এমস কল্যাণী পেলো 125। এবার এই ভ্যালুগুলো কি করছে? এই ভ্যালুগুলো এরা আবার ওই বায়োডাটাকেই পাঠাচ্ছে যে আপনারা যে স্যাম্পলটা আমি ইকাস প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলাম এবং ইকাস পার্টিসিপেট করার পর আপনি যে স্যাম্পলটা আমাদের কাছে পাঠিয়েছিলেন আমি সেটা টেস্ট করেছি, টেস্ট করে দেখে আপনাকে আবার পাঠালাম ডাটাটা। তাহলে এবার কি করবে? এবার বায়োডার কি করবে? এই যে প্রত্যেকটা ল্যাব থেকে ভ্যালুগুলো কালেক্ট করবে। শুধু তো একটা নয়, প্রচুর প্যারামিটার হতে পারে, আমি এখানে একটা দিয়ে বোঝাচ্ছি। এবার বায়োডাট এটার একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবে, খুব বড় একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের উপর একটা স্পেশাল ক্লাস আমি ইউটিউবে নিয়ে নেবো, ঠিক আছে? ইকাস রেজাল্ট ইন্টারপ্রিটেশন। তো এবার সেই যে ভ্যালুটা প্রত্যেকটা ল্যাব
সেই বায়োডাটকে পাঠালো, এবার সেখান থেকে বায়োডাট কি করবে, একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বের করবে এবং সেইখান থেকে অ্যাকচুয়ালি বের করবে জেড স্কোর। এই জেড স্কোর দেখে আমরা বলতে পারি আমাদের ল্যাব কি পজিশনে রয়েছে, অর্থাৎ আমার যে রেজাল্ট আমি ওভার দ্য ইয়ার জেনারেট করছি বা ওভার দ্য মান্থ জেনারেট করছি, সেই রেজাল্টটা কতটা অ্যাকিউরেট বা কতটা সেটা রিলায়েবল রেজাল্ট, বা আমার ল্যাবের কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা। এই জেড স্কোর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ অ্যাকিউরেসি, এটা মনে রাখতে হবে। জেড স্কোর অ্যাকচুয়ালি ইকাস এর অনেক রকম ব্যাপার রয়েছে, অনেক রকম অ্যানালাইসিস রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র জেড স্কোরের উপর ডিপেন্ড করি। জেড স্কোরটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। জেড স্কোরটাই অ্যাকচুয়ালি বলে দেয় আমাদের যে আমাদের একটা ভ্যালু যেটা আমি পাঠালাম সেই ভ্যালুটা কতটা অ্যাকিউরেট, এবং প্রত্যেকটা ল্যাব যে পাঠাচ্ছে ভ্যালুগুলো, অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলোকে কি করা হচ্ছে, এই বাইরার কোম্পানি একটা মিন ভ্যালু বের করছে। প্রত্যেকটা ল্যাব ধরো এই 125 পাঠালো, 115, 121, 110, 95, 122, 100 এগুলো পাঠালো, এখান থেকে একটা মিন বার করলো। মিন বার করে একটা আমাদের একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে বললো যে তুমি এই পজিশনে রয়েছো। ব্যাপারটা বোঝা গেল? এটাকে বলে পিয়ার গ্রুপ কম্পারিজন। অনেক অনেক রকম কম্পারিজন হয়, পিয়ার হয়, মোড হয়, অনেক কিছু হয়, তো আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এইভাবে একটা ল্যাব বা এইভাবে একটা আমরা আমাদের ল্যাবের যে অ্যাকিউরেসি, সেই অ্যাকিউরেসি আমরা যাচাই করে নিতে পারি ইকাস প্রোগ্রামের মাধ্যমে। তাহলে এটাই হচ্ছে ইকাস। তাহলে কি বলবে যদি কোশ্চেন করে, বলছে ইকাস হচ্ছে এমন একটা কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম যেখানে প্রত্যেকটা ল্যাব পার্টিসিপেট করে। একদম বাংলাতে এরম ভাবে বলবে, প্রতিটি ল্যাব পার্টিসিপেট করে, পার্টিসিপেট করার পর ইকাস ম্যানুফ্যাকচারার একটা স্যাম্পল আমাদের পাঠায়, সেই স্যাম্পলটা আমরা টেস্ট করি, টেস্ট করে আমরা আবার একটা ভ্যালু সেই কোম্পানিকে দিই, সেই কোম্পানি আবার একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে আমাদের কি দেয়, জেড স্কোর দেয়। সেই জেড স্কোর থেকে আমরা কনফার্ম হতে পারি যে আমাদের ল্যাবের অ্যাকিউরেসি কত বা লং টার্ম অ্যাকিউরেসি কি আছে, বা আমাদের ল্যাবে অবশ্যই কোনো বায়াস রয়েছে কিনা। বিকজ এমন একটা প্রসিডিওর যেখানে কিন্তু আমাদের ল্যাবের মধ্যে কোনো বায়াস রয়েছে কিনা। ধরো তুমি সারা বছর ধরো তুমি রেজাল্ট দিয়ে গেলে, এরকম এরকম কিন্তু হয়, তুমি সারা বছর ঠিকঠাক রেজাল্ট, তোমার কন্ট্রোলে কোনো প্রবলেম নেই, তোমার কন্ট্রোল একদম ওকে, কোনো সমস্যা নেই, তো ইকাস করলে ইকাসে তোমার আউটলেট ইকাস কিন্তু ঠিকঠাক এলো না, তার মানে কি তোমার ল্যাবের বায়াস রয়েছে। বা যেই বায়াসটা ধরতে পারছে না, দেখো আমি কি বলেছিলাম যে প্রিসিশন, এই আমাদের কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোল ইজ ভেরি ভেরি এক্সপার্ট টু ডিটেক্ট হোয়েদার দেয়ার ইজ এ ইম্প্রিসিশন। অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল ইজ খুব এক্সপার্ট আমাদের ল্যাবের কোনো ইম্প্রিসিশন রয়েছে কিনা বা প্রিসিশনটা কি রয়েছে সেটাকে ডিটেকশন করতে খুব এক্সপার্ট, কিন্তু এটা বলে দেয় না যে এখানে কোনো বায়াস রয়েছে কিনা। সেইভাবে বায়াস বা সেইভাবে অ্যাকিউরেসি ডিটেকশন করতে কিন্তু পারে না। তুমি এটা হামেশাই দেখবে যে সবকিছু ঠিক, সারা বছর কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে একটা আমরা ইকাস করলাম সেটা আউটলায়ার হয়ে গেল, তার মানে এটা কি, তার মানে হচ্ছে সমস্যা হচ্ছে ওই জায়গাতে, অর্থাৎ আমাদের ল্যাবে বায়াস রয়েছে অথবা আমাদের ল্যাবে অ্যাকিউরেসি ঠিকঠাক নেই, বা সেটাকে আমাদের রেক্টিফিকেশন করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ইকাস, বোঝা গেল? যখন কোশ্চেনে অ্যান্সার দেবে খুব একদম স্পেসিফিক্যালি সুন্দরভাবে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তাহলে হোয়াই শুড উই রান ইকাস, তাহলে এই কারণে আমরা ইকাস রান করতে। আচ্ছা, কতবার ইকাস রান করতে হয়? যারা বায়োকেমিস্ট্রি বা মাসে হিমাটোলজির কথা একবার, যদি বলো, মানে বছরে 12টা। বায়োকেমিস্ট্রিতে কভার করি, বলে ফেলো। বায়োকেমিস্ট্রিতে কভার করা হয় প্রত্যেক মাসে একটা করে, মানে মান্থলি, মানে 12টা, মান্থলি 12টা। হিমাটোলজিতে কি বলতে পারবে? হিমাটোলজি 4 মাসে একবার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 4 4 মাসে মাসে একবার, 4 মাসে একবার মানে কোয়ার্টারলি, কোয়ার্টারলি, তাই তো, মানে 3বার। মাইক্রোবায়োলজিতে, মাইক্রোবায়োলজিতে ওটাও সেরোলজি স্যার 4 3বার, মাসে একবার। হ্যাঁ ওটাও 3বার, মানে সেরোলজি 3বার, আমাদের ইয়ে 3বার, ব্যাকটেরিওলজি 3বার, ব্যাকটেরিওলজিও 3বার। মলিকুলার বায়োলজি, যেটা মলিকুলার বায়োলজি, মলিকুলার বায়োলজি কভার, মলিকুলার বায়োলজি 2বার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে ক্লিয়ার হলো সবার কাছে হোয়াট ইজ ইকাস? হলো? জেড স্কোর এটা এটা জিজ্ঞেস করবে কত না। হবে? হিস্টো প্যাথোলজিতে কভার হবে? হিস্টো প্যাথোলজিতে কভার হবে?
হিস্টোপ্যাথোলজির ইকাস আমার কোনো নলেজই নেই হিস্টোপ্যাথোলজির ইকাস নিয়ে। আমি না, আমরা হিস্টোপ্যাথোলজি সেভাবে শুনেছিলাম কাজ যে করিনি। একটা আননোন স্যাম্পেল আসবে, সেই স্যাম্পেল এসে টেস্ট করে আবার দেবে, এরকম একটা আমি শুনেছিলাম। ইকাস আমি আমাদের হসপিটালে হিস্টো ইকাস নিয়ে আমি কোনোদিন কিছু কাজ করিনি। সুতরাং হিস্টো যারা কাজ করো তারা এটা ভালো বলতে পারবে, ঠিক আছে? সব স্যার জায়গাতে হিস্টো ব্লাড ইকাস ব্যাংকের হয় না। সেরোলজি কি আলাদা হবে না একই হবে? ব্লাড ব্যাংকের আলাদা, ব্লাড ব্যাংকের আলাদা। ব্লাড ব্যাংকে তুমি এ থেকে নিতে পারো, দিল্লি এমস থেকে নিতে পারো, ব্লাড ব্যাংকের আলাদা হয়, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ব্লাড ব্যাংকের আলাদা, পুরো ব্লাড ব্যাংকের ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং এর জন্য আলাদা আলাদা স্যাম্পেল আসে, সেগুলো আলাদা। সেগুলো ইকাস প্রোগ্রামের মধ্যে দিল্লি এমস এর যে হিমাটোলজি এবং ট্রান্সফিউশন মেডিসিন রয়েছে সেখান থেকে সেগুলো জেনারেট করতে হয়, ঠিক আছে? আচ্ছা, জেড স্কোর দরকার নেই জানার, বা জেনে রাখতে পারো। হোয়াট ইজ জেড স্কোর? কারো জানা আছে হোয়াট ইজ জেড স্কোর? একটা কথা বলে, জেড স্কোর ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট বাই হুইচ উই ক্যান ডিটারমাইনিং দ্য অ্যাকিউরেসি অফ আওয়ার ল্যাব। এটা বলতে পারো আমাদের ল্যাব কতটা অ্যাকিউরেট, সেইটার মাধ্যমে আমরা জেড স্কোর ইউজ করে সেটাকে আমরা ডিটারমাইন করতে পারি, ঠিক আছে? এটা আমি পরে পরে ডিসকাস করবো এটা নিয়ে। ইকাস কেন রান হয় সেটা আমি বলে দিলাম। আচ্ছা, এবার এই কিছু কোশ্চেন এসেছিল, এগুলো দেখে নেওয়া যাক একটুখানি। কোশ্চেনটা এসেছিল, হোয়াই আপার পার্ট অফ দ্য ইউরিন ইজ হিটেড নট লোয়ার পার্ট ইন দ্য হিট অ্যাসিডিক অ্যাসিড টেস্ট। ইউরিনে কি করা হয়? হিট অ্যাসিডিক অ্যাসিড টেস্ট করা হয়, যার মাধ্যমে আমরা প্রোটিন ডিটেকশন করতে পারি, প্রোটিন ইউরিয়া রয়েছে কিনা। তো কোশ্চেনটা হচ্ছে, আমরা একটা টেস্ট টিউবের টেস্ট টিউবে কি করা হয়, এই পোর্শনটাকে হিট করা হয়, বলে এটা কি হয়, হেজি হয়ে যায়। কোশ্চেনটা হচ্ছে হোয়াই নট দিস পার্ট, কি বলতে পারো? হয় এনি আইডিয়া? লোয়ার পার্টটা অ্যাজ এ কন্ট্রোল ইউজ করা হয়। একদম কারেক্ট। স্যার ওখানে লোয়ার, সারফেসটা হচ্ছে বেশি পাওয়া যায়। হ্যাঁ সারফেস বেশি পাওয়া যায়, আর লোয়ার পার্ট যেটা, এটা কন্ট্রোল হিসেবে কাজ করে। একদম কারেক্ট বলেছে। আরেকটা কারণ হচ্ছে, আমরা যদি নিচের পার্টটাকে গরম করি তাহলে কি হবে, যখন কোনো জলকে গরম করা হয় একটা দেখবে কারেন্ট তৈরি হয়, যেই কারেন্টটাকে বলা হয় কনভেকশন কারেন্ট। কনভেকশন কারেন্টে কি হয়, যে জলটা গরম হলো সেটা হালকা হয় উপর দিকে চলে গেল, এবং নিচের যে উপরের যে জলটা ঠান্ডা জল সেটা নিচের দিকে চলে আসে, এটাকে বলে কনভেকশন কারেন্ট। কনভেকশন কারেন্ট হলে কি হয়, ধরো তুমি যদি নিচের পোর্শনটাকে গরম করো তাহলে কি হবে, নিচের পোর্শনটা সাদা হয়ে যাবে, এবং এটা কি হবে, এটা উপরের পোর্শনটার উপর মধ্যে চলে আসবে, ফলে পুরো জিনিসটাই হোয়াইট হয়ে যাবে। তাহলে এখানে আমাদের নেগেটিভ কন্ট্রোল হিসেবে কোনো কিছু কাজ করবে না। সেই কারণের জন্য আমাদের এই কনভেকশন কারেন্ট যাতে ক্রিয়েট না হয়, সেই জন্য আমাদের আপার পার্টটাকে হিট করতে হয়, লোয়ার পার্টটাকে আমরা হিট করতে পারি না, ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার। Question number 15. What problem do you face while running CBC of a sample having auto agglutination? তোর একটা স্যাম্পেলের অটো অ্যাগ্লুটিনেশন হয়েছে, মানে যারা ব্লাড ব্যাংকে কাজ করো তারা বা হিমাটোলজিতে কাজ, তারা জানো নিশ্চয়ই হোয়াট ইজ অটো অ্যাগ্লুটিনেশন। তো অটো অ্যাগ্লুটিনেশনে কি হয়, ব্লাডটা এরকম ক্লট করে যায় অটোমেটিক, মানে এরকম অ্যাগ্লুটিনেশন, মাইক্রো অ্যাগ্লুটিনেশন হয়। দিস ইজ কল্ড অটো অ্যাগ্লুটিনেশন। তো আমরা যখন সিবিসি চালাবো এটায়, তখন কি ধরনের সমস্যা আমরা ফেস করতে পারি সেটাই জানতে চেয়েছে। এবং এই এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেটাও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে। দেখো একটা দেখাই, এটা অনেকদিন আগে পেয়েছিলাম। এইটা একটু দেখো, তবে এটা একটা ব্লাডে কি দেখা যাচ্ছে, মাইক্রো ক্লট, তাই তো? এই এই পেশেন্টের কোল্ড অ্যাগ্লুটিনেশন ডিজিজ ছিল। দেখো এখানে কি হয়েছে, ইডিটিএফ হলে এরকম হওয়ার কথা নয়, দেখো ক্লট হয়ে গেছে। তো যাই হোক, এটাকে যখন চালানো হলো, দেখো এরকম ক্লট হয়ে গেছিল ব্লাডটা, বুঝতে পেরেছো? মাইক্রো ক্লট তৈরি হয়েছে। তো এবার এই যে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার যখন আমরা দেখো এই স্যাম্পলটা চালালাম, সিবিসি চালালাম, তখন কি দেখা গেল,
যখন সিবিসি চালালাম তখন দাঁড়াও, হ্যাঁ, যখন আমরা সিবিসি চালালাম তখন আরবিসি কাউন্ট কত 2.56, মানে এটা রুম টেম্পারেচারের কথা বলছি, রুম টেম্পারেচারে। আচ্ছা, হিমাটোক্রিট কত 23.2, এমসিবি কত 90.6, এবং এমসিএইচ এবং এমসিএসসি অনেক বেশি, ওভার দেখাচ্ছে ওই জন্য। 3 পার্ট মেশিন, এখানে কি দেখাচ্ছে, ওভার দেখাচ্ছে। এবং এখানে আরেক রকম জিনিস দেখা যেতে পারে, সেটা দেখেন এখানে দেখায়নি, এমসিবি অনেক বেশি দেখায়। এমসিবি দেখো এখানে এমসিবি 90.6 দেখিয়েছে, নর্মালের মধ্যেই দেখিয়েছে। অনেক সময় কি হয়, এই ধরনের যখন অটো অ্যাগ্লুটিনেশন থাকে তখন তুমি যেগুলোকে যখন সিবিসি চালাবে তখন কি হবে, আরবিসি যে এমসিবি সেটা অনেক বেশি হয়ে যায়। কেন হয়, কারণ এখানে মেশিন ক্লাম্প গুলো, মানে আরবিসির যে ক্লাম্প সেইগুলোকে কাউন্ট করে অ্যাজ এ আরবিসি, সেই জন্য আরবিসির ভলিউম অনেক বেশি হয়ে যায়। যাই হোক, এবার যখন আমরা এই স্যাম্পলটাকে রুম টেম্পারেচারে ইনকিউবেট করলাম, মানে রুম টেম্পারেচার থেকে আমরা 30 মিনিট 37 ডিগ্রি সেন্টিগ্রেডে ইনকিউবেট করলাম, তখন দেখো সব নর্মাল হয়ে গেল। তখন সব নর্মাল হয়ে গেল, তো হিমোগ্লোবিন নর্মাল হয়ে গেল, হিমাটোক্রিট নর্মাল হয়ে গেল, এমসিবি নর্মাল হয়ে গেল, এমসিএইচ এবং এমসিএইচসি নর্মাল হয়ে গেল। তাহলে এটা কেন হলো? এটা হলো অটো অ্যাগ্লুটিনেশন হওয়ার জন্য। এবার যখন যখন এটার স্পিয়ার বানানো হলো, তারপরে দেখতে পাচ্ছ এখানে ক্লাম্পিং হয়ে গেছে, আরবিসি গুলো ক্লাম্প করে গেছে। দেখো আরবিসি গুলো এখানে কি হয়েছে, ক্লাম্পিং হয়ে গেছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এইরকম ধরনের সমস্যা আমরা পেতে পারি। এবং ব্লাড ব্যাংকের যে সমস্যাটা হয়, সেটা কি সমস্যা হয়, যদি অটো অ্যাগ্লুটিনেশন হয় তাহলে আমরা কি গ্রুপ পাবো বলতো? যদি কোনো ব্লাড ব্যাংক পজিটিভ। এবি এবি পজিটিভ পাবো, তাহলে যে কোনো কিছু হোক না কেন আমরা এবি পজিটিভ পাবো। এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে আমরা এবি পাবো। তাহলে এটাকে নালিফাই করতে গেলে আমরা কি প্রিকশন নেবো ব্লাড ব্যাংকিং এর ক্ষেত্রে, আমি জিজ্ঞেস করছি। আমরা কি প্রিকশন 37 নর্মাল নর্মাল স্যালিন চেক করতে হবে, আর 37 আর 4 ডিগ্রি টেম্পারেচার রাখতে হবে। না, এটা প্রিকশন হচ্ছে একটাই। না, সেটা তো আমার মানে রেমেডি হলো 37 ডিগ্রি। আমি প্রিকশনের কথা বলেছি। প্রিকশন হবে আমাদের ব্লাড ব্যাংকিং। না না, সেটা সেলো কথা নয়। তুমি তো বুঝবে কি করে একটা এরকম, প্রথমে তো বোঝা যায় না। পেশেন্টটাকে ব্লাডটা নিয়ে তুমি গ্রুপ করতে শুরু করলে প্রথমে তো হঠাৎ করে বোঝা ডায়াগনোসিস যায় না। চেক করতে হবে যে অটো ইমিউনে কোনো ইয়ে রয়েছে কিনা। না না, প্রথম একদম সিম্পল ভাবো না। তুমি কি করবে, এক ড্রপ নর্মাল স্যালাইন আর এক ড্রপ ইডিটিএর ব্লাড ভালো করে মিক্স করো, দেখবে এরকম ধরনের রেজাল্ট পাবে। এটা অ্যাকচুয়ালি নর্মাল স্যালাইনের সঙ্গে ব্লাড মেশানো। দেখো এরকম রেজাল্ট পেয়ে গেছে, ওই ব্লাডটারই, এটা দেখালাম একটু আগে, ওইটাই। বুঝতে পারছো? যেটাকে বলে, হ্যাঁ, যেটাকে অটো কন্ট্রোল বলে। অটো কন্ট্রোল বলে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোল। এটা নর্মাল কন্ট্রোল, অটো কন্ট্রোল, স্যালাইন কন্ট্রোল। হ্যাঁ, এটা না, নর্মাল স্যালাইন দেবো, এক ড্রপ এটাকে অটো কন্ট্রোল বলে। না না, এটা হচ্ছে জাস্ট নর্মাল স্যালাইন প্লাস এক ড্রপ ব্লাড, আর কিছু নয়। ঠিক আছে, তাহলে যখনই এবি আচ্ছা, পজিটিভ হবে তখন আমরা এটাকে কন্ট্রোল হিসেবে দেখাবো। তাহলে বুঝে যাবো যে এখানে তাহলে এখানে বুঝে যাবো যে এখানে অটো অ্যান্টিবডি রয়েছে, বা এখানে কোল্ড অ্যাগ্লুটিনেশন ডিজিজ রয়েছে। তাহলে এবার এটাকে রেকটিফাই করতে গেলে আমাদের কি করতে হবে, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটাকে ইনকিউবেট করতে পারি, অথবা আরেকটা আছে, এটাকে আমরা হট স্যালাইনে সেল ওয়াশ করতে পারি। হট স্যালাইন দিয়ে সেল ওয়াশ করতে পারি। যে হট স্যালাইন থেকে সেল ওয়াশটা করা হয় না, ওটা ইনকিউবেশন করেই করা হয়। তাহলে ওটাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে ইনকিউবেশন করা হলো, ইনকিউবেশন করার পর আমরা সিবিসি চালাতে পারি। অথবা যদি আমরা ব্লাড ব্যাংকিং এর কোনো কাজ করতে চাই তাহলে কি করতে হবে, স্যাম্পল গুলোকে ভালো করে সেল ওয়াশ করতে হবে। 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 থেকে 35 মিনিট ইনকিউবেট করলাম, ইনকিউবেট করার পর তার সেল ওয়াশ করতে হবে। সেল ওয়াশ করে আমরা প্রসেস করতে পারি, তখন আর কোনো প্রবলেম হবে না, কারণ অ্যান্টিবডি গুলো রিমুভ হয়ে যাবে। যখনই টেম্পারেচার বাড়বে তখন অ্যান্টিবডি গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, কোশ্চেন নাম্বার 16, লিসম্যান স্টেন কম্পোজিশন কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ লিসম্যান স্টেন? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই সার্ভিস জন্য। বলো, লিসম্যান স্টেন কম্পোজিশন কতটা, কি কি কত দেবো সেটা বলতে হবে।
মিথাইল অ্যালকোহল মানে 400 ml এর মধ্যে মানে 0.6 গ্রাম লিসমান পাউডার, ওটা অ্যাসিটন ফ্রি মিথানল হবে। অ্যাসিটন অ্যাসিটন ফ্রি মিথাইল অ্যালকোহল। অ্যাসিটন ফ্রি মিথানল। এখানে দেবো হচ্ছে 500 ml মিথাইল অ্যালকোহল বা মিথানল প্লাস 0.75 গ্রাম লিসমেন পাউডার। আর আমি বলেছিলাম 400 ml এর সাথে 0.6 ml মানে 0.6 গ্রাম হচ্ছে দেবো লিসমান পাউডার। 0.6 দিলে কি এই ক্যালকুলেশন আসছে? 400 তে 0.6 হলে হ্যাঁ ওই ঠিকই আছে। 500 তে বলবে, 500 তো করা হয় কারণ মিথানল গুলো 500 অ্যাভেলেবেল থাকে। 500 তে 0.75 গ্রাম দিয়ে দেবে। আর এর বাফারের পিএইচ কত? 6.8 মনে হয় ফার্স্ট 6.8, ঠিক আছে। আর যদি আমরা এটা ম্যালেরিয়া প্যারাসাইট স্টেন করতে চাই তাহলে বাফারের পিএইচ কত হয়? প্যারাসাইট দেখতে গেলে 7.2 অ্যালকালাইন হয়, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে আমি বলেছিলাম নর্মাল রেঞ্জ, হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ, পিসিবির নর্মাল রেঞ্জ এবং এমসিবির নর্মাল রেঞ্জ বলে ভালো। হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ কত? 12 থেকে 15 মেল মানে গ্রাম পার ডিএল, আর ফিমেলদের জন্য 9 থেকে 12 গ্রাম পার ডিএল। বল ভালো হলো। মেলের ক্ষেত্রে কত? 13 মেলের থেকে হচ্ছে 13 থেকে 17, আর ফিমেল হচ্ছে কত? 12 থেকে 15। আর নিউবর্ন হলে 16 থেকে 18। 18 না, 20 বেশি হয়, 14 থেকে 23, ঠিক আছে। আর পিসিবি 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 কত পার্সেন্ট? পিসিবি মানে প্যাক্সেল ভলিউম, প্যাক্সেল ভলিউম কত পার্সেন্ট? নরমালি কত পার্সেন্ট আগে বলো, নরমালি কত পার্সেন্ট প্লাজমা? 36 থেকে 40। 36 থেকে 45। 45 বলবে। 40 ওই 40 দেখো কিভাবে করবে এটা। প্লাজমা কত পার্সেন্ট? প্লাজমা 55%, তাই তো? তাহলে প্লাজমা 55% হলে আমাদের প্যাকটার বেশি কত হবে? 45%। ওই 40 থেকে 45% বলবো। আর এমসিবির ভ্যালু 80 থেকে 100, 80 থেকে 100 কিলোগ্রাম। 80 থেকে 100 কি এটা ইউনিট কি? পিকোগ্রাম, পিজি, ফেমটোলিটার। হেমটোলিটার। এমসিএইচ এর নরমাল রেঞ্জ 27 থেকে 32 পিকোগ্রাম। পিকোগ্রাম। পিকোগ্রাম, পিজি মানে পিকোগ্রাম আর এফএল মানে ফেমটোলিটার। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। ইন এ রুরাল ল্যাব, এটা কোশ্চেনটা করেছিল, এটা 2017 করেছিল। ইন এ রুরাল ল্যাব ইউ ডোন্ট হ্যাভ অটোমেটেড সেল কাউন্টার, হাউ ডু ইউ ক্যালকুলেট এনসিএইচ? একটা রুরাল ল্যাব, রুরালের পোস্টিং পড়ে, বলছে সেখানে কোনো সেল কাউন্টার নেই, তুমি কিভাবে এমসিএইচ ক্যালকুলেট করবে? বলে ফেলো কিভাবে করবে। ওটা সাইলেন্স মেথডে আমাদের মানে এইচবি টা ক্যালকুলেট করতে হবে। এবার এইচবি এর সাথে ওই এমসিএইচ এর ক্যালকুলেশন আরবিসি কাউন্ট ইনটু 10। হিমোগ্লোবিন আরবিসি ইনটু 100। হিমোগ্লোবিন ইনটু 10 বাই আরবিসি। একজন বলো, বলো আর বলো। হিমোগ্লোবিন ইনটু 10 বাই হিমোগ্লোবিন into 10 by RBC. This is called MCH. তাহলে এখান থেকে কি করতে হবে? আমাকে আরবিসি কাউন্ট করতে হবে, হিমোগ্লোবিন কাউন্ট করতে হবে, মানে হিমোগ্লোবিন এস্টিমেট করতে হলে আমি এমসিএইচ পেয়ে যাবো, ঠিক আছে। হাউ ডু ইউ আইডেন্টিফাই প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম সিজন্ট ইন পেরিফেরাল ব্লাড স্মিয়ার? কি বলতে পারবে এটা দেখি? রিং ফর্ম, ডবল ডট রিং ফর্ম, মাল্টিরিং। তারপর ফিমেল আর মেল হচ্ছে ক্রেসেন্টিক, হ্যাঁ ফিমেলটা ক্রেসেন্টিক হবে। আর যদি গ্যামেটাসের আর সিজন নট, তুমি তো বলছো এর কথা, গ্যামেটের কথা বলছো। প্রথম কথা হচ্ছে সিজন ফর্ম পাওয়া যায় না। একদম কারেক্ট, ফ্যালসিপারামের সিজন ফর্মই তো পাওয়া যায় না, তুমি কি করে আইডেন্টিফাই করবে?
কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? কারণ যখনই বলবে এরিথ্রোসাইটিক সেই জগনিতে তো আপনার যে লিভারের সেলের মধ্যেই থেকে যায়। হ্যাঁ, সেটা আমাদের যে ইন্টারনাল অর্গানে যে সমস্ত ব্লাড ভেসেল সেখানে থেকে যায় অথবা লিভারে থেকে যায়। তাহলে এখানে হবে উই ডু নট ফাউন্ড দ্য সিজন ইন প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পেরিফেরাল ব্লাসমিয়ারে আমরা কখনোই সিজন পাই না, প্লাজমোডিয়াম ফ্যালসিপারামে ভাইভ্যাক্সের পাই। দেখবে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামে যে কটা সিজন আইডেন্টিফাই করা হয়, তুমি দেখবে প্রত্যেকটাই হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, নট প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। তাহলে উই ডু নট ফাউন্ড দ্য সিজন স্টেজ ইন পেরিফেরাল ব্লাড। ঠিক আছে, আচ্ছা, প্যারাসাইটোলজি ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নেম সাম বাইল স্টেন ওভা, বলো কিছু বাইল স্টেন ওভার নাম বলো। ট্রাইচুরিস টাইচুরা, ট্রাইচুরিস টাইচুরা হবে, অ্যাসকারিসও হতে পারে, অ্যাসকারিস আর টিনিয়া সোলিয়াম, টিনিয়া সাজিনাটা। ঠিক আছে, টাইচুরা, ট্রাইচুরিস হ্যাঁ, ট্রাইচুরিস একদম কারেক্ট। এই দেখো এখানে একটা আমি নোট বানিয়েছি, এটা হচ্ছে যত প্যারাসাইট আছে, এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে পরে পড়াবো যদিও। এখানে কি রয়েছে, এখানে যত প্যারাসাইট রয়েছে তার যে ইনফরমেশন সমস্ত কিছু এখানে পেয়ে যাবে, কোনগুলো বাইল স্টেন কোনগুলো নন বাইল স্টেন, এগুলো আমি শেয়ার করে দেবো, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, প্যারাসাইটোলজি থেকে এইচআইভির জন্য এই নোটটা পড়ে গেলে এনাফ, আর কোনো কিছু লাগবে না। শুধু ম্যালেরিয়াটা একটু ভালো করে ম্যালেরিয়া কিন্তু খুব ভালো করে সবাই দেখে যাবে, ম্যালেরিয়া থেকে যেন প্রচুর কোশ্চেন আসে, ম্যালেরিয়াটা খুব ভালো করে দেখে যাবে। এবং স্টুল টেস্ট এটা বললাম আমি, স্টুল টেস্টের প্রত্যেকটা প্যারাসাইট ভালো করে একটু দেখে যেতে হবে। হঠাৎ করে প্যারাসাইট থেকে কোশ্চেন করে, তুমি ধরো বললে বায়োকেমিস্ট্রিতে কাজ করি, কিছু ডক্টর আছে তোমাকে আবার ওই প্যাথোলজিস্ট যদি পড়ে তোমাকে কিন্তু প্যারাসাইট থেকেই কোশ্চেন করবে। ওই জন্য স্টুল এক্সামিনেশন খুব ভালো করে পড়ে যাবে, ইউরিন এক্সামিনেশন খুব ভালো করে পড়ে যাবে। স্টুল এবং ইউরিন কোনোভাবেই যেন বাদ না যায়, সে যে লাভই কাজ করো না কেন, স্টুল এবং ইউরিন এবং প্যারাসাইটোলজি খুব ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তাহলে বায়োসেনোভা হচ্ছে অ্যাসকারিস নোমিকয়েডিস, ট্রাইচুরিস ট্রাইচুরা এবং টিনিয়া সোলিয়াম। হুকম সাইন্টিফিক নেম? অ্যানসাইলোস্টেমন ডিওনিলা আর নেকেটাডার আমেরিকানাস। একদম কারেক্ট। হুকম এটা কি, বাইল স্টেন আর নন বাইল স্টেন? নন বাইল। এটা নন বাইল স্টেন। ঠিক আছে, হুকম ইনফেকশন কিভাবে ছড়ায়? কিভাবে হুকম ইনফেকশন ছড়ায়? কন্টামিনেটেড ফুডের মাধ্যমে, না এটা ওয়াটার বর্ন ডিজিজ, না সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ? কিভাবে ছড়ায় এটা হুকম ইনফেকশন? খাবারের মাধ্যমে। খাবারের মাধ্যমে ছড়ায় না, স্কিন পেনিট্রেশন। ঠিক আছে, স্কিন পেনিট্রেশন, যেটা পরে পড়াবো এটা, যাই হোক। হাউ ডু ইউ প্রিপেয়ার ওয়েট মাউন্ট অফ স্টুল? কিভাবে স্টুলের ওয়েট মাউন্ট প্রিপারেশন করবে? একটা স্যালাইন মাউন্ট করব আর একটা আয়োডিন মাউন্ট করব, মানে একটা এক ড্রপ স্যালাইন মাউন্ট আর মানে একটা জায়গায়, আর একটা আয়োডিন নিয়ে এক ড্রপ করে নিয়ে তার মধ্যে কিছুটা, মানে বেশিও নেবো না কমও নেবো না, মোটামুটি একটা নিয়ে ঘষে দিই, তারপর তার উপরে কভার স্লিপ চাপা দিয়ে দেখবো। দেখতে হবে কত পাওয়ারে দেখবো, কত পাওয়ারে দেখবো? 5x 10x 100x 40x? 40x এ দেখবো। 40x, একদম তাই। What is BT and what is anti-malaria? বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া যেটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স করে, আর ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া যেটা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম করে। Why it is called benign and why it is called malignant? Why called benign, why it called malignant? Malignant মানে কি, মারণশীল, আর benign মানে যেটা মারণশীল নয়। তাহলে এমটি ম্যালেরিয়া কেন মারণশীল? কারণ ব্রেনের ক্যাপিলারিতে চলে যায়। এটা Cerebral hemorrhage। সেরিব্রাল ম্যালেরিয়া তৈরি করে, সেই জন্য এটা বেশি ক্ষতিকারক, এবং এর যে মর্টালিটি রেট সেটা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু বিনাইন ম্যালেরিয়া, বিনাইন টার্সিয়ান। Why it is called tertian?
Why it is called Tertian? কি বলতে পারবে দেখি? Any idea? Tertian কেন? Why it is called MT, malignant tertian malaria? কারণ জ্বরটা কবে কবে কতদিন অন্তর অন্তর করে এই সাইকেলটা রিপিট হয়? ফেব্রিল প্যারক্সিজমের যে সাইকেলটা 3 দিন অন্তর অন্তর রিপিট হয়, সেই কারণে টার্সিয়ান। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? সাইকেলটা দেখবে, যেটা পি চক্রবর্তী এই আমাদের কেরি চ্যাটার্জি প্যারাসাইটোলজিতে সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, যাই হোক, 24 নম্বর কোশ্চেন, হাউ ডু ইউ আইডেন্টিফাই প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম গ্যামেটোসাইট ইন পেরিফেরাল ব্লাড স্মিয়ার? কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করব? এটা ক্রেসেন্টিক হবে, যে ফিমেল টাইপ, ওটা রেড ব্লাড সেলের বড় হবে, রেড ব্লাড সেল থেকে বড়, মানে কলার মতন দেখতে, ক্রেসেন্টিক, ওটা ফিমেল। আর ওখানে মানে ফিমেলের মধ্যে তো আপনি এই বুঝতে পারবেন, মাঝখানে সেন্টারে নিউক্লিয়াস থাকবে। আর মেলেরটা একটু ভোতা টাইপের হয়, ভোতা টাইপের বলবো না, মোটা হয়, বড় হয়, মেলটা একটু ছোট হয়। বড় হয়। আর ওখানে কোনো এই থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। হ্যাঁ দেখো, দুরকম হয়, একটা ফিমেল একটা মেল। ফিমেলটা একটু সাইজে বড় হয় এবং এর নিউক্লিয়াসটা কম্প্যাক্ট হয়, আর মেলটা একটু সাইজে ছোট হয়, আর এর যে এটা ডিফিউজ হয়। ঠিক আছে, নিউক্লিয়াসটা ডিফিউজ হয়, এই দুটোর মধ্যে তফাৎ। অ্যাকোলিফর্ম কোথায় দেখা যায়? অ্যাকোলিফর্ম রিং স্টেজ, রিং স্টেজ অফ প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, ফ্যালসিফেরাম রিং স্টেজে দেখা যায়। আর ভাইভ্যাক্সের গ্যামেটোসাইট কিরকম দেখতে হয়? ভাইভ্যাক্সের গ্যামেটোসাইট এটা কিরকম? এটা রাউন্ড শেপ, এসেন্ট্রিক পজিশনে নিউক্লিয়াসটা থাকে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, বম্বে গ্রুপ ইজ কম্প্যাটেবল উইথ ও গ্রুপ, ইফ নট ওয়াই? তাহলে বম্বে গ্রুপ ইজ কম্প্যাটেবল উইথ ও গ্রুপ, ইফ নট ওয়াই? বম্বে গ্রুপ কি ও না, এটা হবে না, কারণ বোম্বে ব্লাড গ্রুপে এইচ অ্যান্টিজেনটার থাকে না, ওতে এইচ অ্যান্টিজেনটা থাকে। তাহলে কি হবে? এবার তাতে ধরো এই যদি অ্যান্টিজেন না ডেভেলপ হয়, তাহলে এ বি মানে কোনোটাই হয় না, কোনোটাই থাকে না, তাই জন্য অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি এইচ তিনটে থাকে। এবার যেহেতু যার যার শরীরে এইচ অ্যান্টিজেনটা উপস্থিত আছে, তার শরীরে এইচ অ্যান্টিবডিটা থাকে না, তাই জন্য সেটা কম্প্যাটেবল হবে না। তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে ও গ্রুপের যে এইচ অ্যান্টিজেন, তার সঙ্গে বম্বে গ্রুপের এইচ অ্যান্টিবডি রিয়াকশন হবে এবং সেখানে কি হবে? অ্যাগ্লুটিনেশন তৈরি হবে। ঠিক আছে, তো এইভাবে এরকম কোশ্চেন তোমরা এইচআরবি তে কিন্তু পেতে পারো। আর কারোর কোনো কোশ্চেন আছে ইন্টারভিউ নিয়ে জানার? আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমার এই 25টা কোশ্চেন মাথায় এসছে, আমি এগুলো দিয়েছি। ঠিক আছে, আরো অনেক উল্টোপাল্টা কোশ্চেন করবে। ঠিক আছে, উল্টোপাল্টা কোশ্চেনও কিন্তু করবে, সেটা তুমিও জানো না, আমিও জানি না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সেই উল্টোপাল্টা কোশ্চেন এগুলো করবেই, কারোর ভাগ্য খারাপ হবেই। এমন কোশ্চেন করবে সে নামই কোনোদিন শোনানি। এরকম কোশ্চেন করেছে যে আমাদের কি যেন বলে, আরবিসি দেখে তুমি আরবিসির শেপ দেখে তুমি কিভাবে বুঝবে যে পেশেন্টটা থাইরয়েডের লেভেল কত? এটা কোনো কোশ্চেন হবে? আরবিসির মরফোলজি দেখে আমি কিভাবে বলতে পারি যে থাইরয়েডের ভ্যালু কত হবে? এটা কি সম্ভব? উল্টোপাল্টা অ্যাবসার্ট কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু অনেক সময় করতে পারে। যাক, সেটা কিছু করার নেই, সেটা লাক খারাপ থাকলে সেরকম লোকজন পড়বে। ঠিক আছে, আবার এরকমও লোক থাকবে যে নাম জিজ্ঞেস করে, বাবার নাম জিজ্ঞেস করে বাড়ি বাড়ি চলে যেতে বলবে। ঠিক আছে, তো এরকমও থাকবে। দাদা, বলছিলাম যে রিলেটিভ ডব্লিউবিসি কাউন্টটা কি আছে? রিলেটিভ ডব্লিউবিসি কাউন্ট বলতে মানে একটা কোশ্চেন একজন জিজ্ঞাসা করেছিল, রিলেটিভ ডব্লিউবিসি কাউন্টটা কি? রিলেটিভ ডব্লিউবিসি কাউন্ট আমি জানি না, জিনিসটা ফার্স্ট টাইম শুনলাম।
কারেক্টেড ডাব্লিউসি কাউন্ট হয়, রিলেটিভ ডাব্লিউসি কাউন্ট হয় জিনিসটা কি? ওই হ্যাঁ, কারেক্টিভ বা রিলেটিভ এরকম কিছু একটা বলছিল। কারেক্টেড ডাব্লিউসি কাউন্ট, কারেক্টেড ডাব্লিউসি কাউন্ট কখন করি আমরা, বলতে পারবে কেউ? এনআরবিসি প্রেজেন্ট থাকলে। এনআরবিসি কখন প্রেজেন্ট থাকে? এনআরবিসি কখন প্রেজেন্ট থাকে? লিউকোমিয়াতে মানে এনআরবিসি কেন প্রেজেন্ট থাকে? হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়াতে এনআরবিসি প্রেজেন্ট থাকে এবং থ্যালাসেমিয়া মেজরে প্রেজেন্ট থাকে, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? কালেক্টেড ডাব্লিউসি কাউন্ট মানে কি? কালেক্টেড ডাব্লিউসি কাউন্ট মানে হচ্ছে মেশিন যখন কাউন্ট করে, ভালো করে শোনো, ধরো মেশিন একটা কোনো কাউন্ট করলো এবং সেখানে তার ভ্যালু দিল 10,000, ঠিক আছে? 10,000 কি 10,000 যে কাউন্টটা করলো সেটা হচ্ছে এনআরবিসি গুলোকে অ্যাজ এ লিম্ফোসাইট কাউন্ট করে ফেলে, বুঝা গেল? তাহলে এক্সেসিভ কাউন্ট হয়ে গেল। এইবার তোমাকে কি করতে হবে, প্রত্যেক 100টাতে, ভালো করে শোনো, প্রত্যেক 100টা আরবিসিতে কতগুলো এনআরবিসি তোমাকে সেইগুলো কাউন্ট করতে হবে, বুঝতে পেরেছো? সেইটা তোমার আনকারেক্টেড ডাব্লিউবিসি, ধরো 10,000 দিল, তাহলে 10,000 ইজ আনকারেক্টেড কাউন্ট। 10,000 তো হওয়ার কথা না, 10,000-এর কম হওয়ার কথা। কেন 10,000? কারণ এগুলো অ্যাকচুয়ালি 3 পার্টে বেশি হয়, 5 পার্টে হয় না। যেগুলো ভালো মেশিন যেগুলো সেগুলোতে হয় না। ভালো মেশিন যেগুলো সেগুলোতে আলাদা করে এনআরবিসি বলে ফ্ল্যাগ চলে আসে। কিন্তু যেগুলো আমাদের মেশিন যেগুলো মানে যেগুলো 3 পার্ট মেশিন সেগুলো কিন্তু ডাব্লিউবিসি যেগুলো আছে মানে যেগুলো এনআরবিসি আছে সেগুলোকে অ্যাজ এ ডাব্লিউবিসি কাউন্ট করে ফেলে, ঠিক আছে? তখন তোমাকে দেখতে হবে যে প্রত্যেকটা 100টা আরবিসি তে কতগুলো এনআরবিসি রয়েছে, ব্যাপারটা বোঝা গেল? সেইভাবে তোমাকে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমার মনে নেই এই মুহূর্তে, সেইভাবে তোমাকে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমাকে কারেক্টেড ডাব্লিউসি কাউন্ট বার করতে হবে, বুঝা গেল? ওই সামথিং দেখবে অবজার্ভ ঠিক মানে আছে। যেগুলো ডাব্লিউসি কাউন্ট ইনটু ওই ইনটু সম্ভবত এটা এটা লিখতে হবে যে তুমি প্রত্যেক 100টা আরবিসি তে কতগুলো এনআরবিসি পাচ্ছ। সেটার ক্যালকুলেশনটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি দেখলে আমি বলে দিতে পারবো। রিলেটিভ ডাব্লিউবিসি কাউন্ট তুমি কোনোদিন শুনিনি, মানে কারেক্টেড ডাব্লিউবিসি কাউন্টই হবে এটা, ঠিক আছে? হ্যাঁ, কারেক্টেড ওই ডব্লিউবিসি কাউন্ট ওটাই হতো। কারেক্টেড ডাব্লিউবিসি কাউন্ট। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছে, আচ্ছা একটা কোশ্চেন খুব ভালো করেছে, এলআইসাতে ওয়াশিং বাফার ইউজ না করে নর্মাল ওয়াটার ইউজ করলে কি প্রবলেম হয়, বলে ফেলো দেখি এটা। নর্মাল বাফার ইউজ না করে আমরা জল ইউজ করছি, প্লেন ওয়াটার ইউজ করছি। হ্যাঁ, ইয়েস। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা প্রপার কালার ডেভেলপ হবে না। একটা কথা হচ্ছে অ্যান্টিজেন রিয়াকশন, এই যে রিয়াকশন গুলো না এগুলো পিএইচ ডিপেন্ডেন্ট রিয়াকশন, প্লাস এই যে সাবস্ট্রেট রিয়াকশন হচ্ছে, সাবস্ট্রেট রিয়াকশন করছে, এগুলো সব হচ্ছে, বা কনজুগেশন রিয়াকশন অ্যান্টিবডি অ্যান্টিজেন বাইন্ডিং হচ্ছে, এগুলো সব পিএইচ ডিপেন্ডেন্ট। যদি এখানে পিএইচ এর কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই বাইন্ডিং গুলো সঠিকভাবে হতে পারে না। এবং তার সঙ্গে সঙ্গে মেইন জিনিস হচ্ছে সাবস্ট্রেট যে রিয়াকশন, এটা এইচআরপি কনজুগেটের সঙ্গে যে সাবস্ট্রেটের রিয়াকশন, এর জন্য অপটিমাম পিএইচ লাগে। কিন্তু আমরা যদি পিএইচটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে দেয়ার মেবি প্রবলেম হতে পারে। তো সেই প্রবলেম গুলোর জন্য আমরা বাফার ইউজ করি, এবং শুধুমাত্র এলাইজার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। বায়োকেমিস্ট্রি তুমি দেখো, রিয়াকশন যেগুলো হচ্ছে, হিমাটোলজি যে সমস্ত আমরা রিয়েজেন্ট গুলো ইউজ করি, অল আর বাফার। বাফার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝা গেল? অ্যানিমিয়া থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে, অ্যানিমিয়া থেকে অনেক কোশ্চেন করতে পারে। বলো অ্যানিমিয়া থেকে কার কি জানার আছে আগে বলো। অ্যানিমিয়া থেকে কার কি জানার আছে? যদি বলে যে একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে তুমি কিভাবে কনফার্ম করবে, কি অ্যান্সার হবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে তুমি কিভাবে কনফার্ম করতে চাইছো? এটার ফেরিটিন অ্যান্সার কি হবে? লেভেলটা হবে মরফোলজি। হ্যাঁ, একদম। তাহলে অ্যানিমিয়া দাও, অ্যানিমিয়া নোটটা আমি বার করতে হবে। আমি অ্যানিমিয়া নোটটাও শেয়ার করে দেবো।
জাস্ট আ মিনিট। অ্যানিমিয়ার চেষ্টা করবে এই ক্লাসিফিকেশন একটু মনে রাখা, ঠিক আছে? অ্যানিমিয়া তোমাদের পড়ায়নি এখনো, না? অ্যানিমিয়ার এখনো পড়ানো হয়নি। তো অ্যানিমিয়ার আমি কিছু নোট, আমি একটা অ্যানিমিয়ার নোট আমি শেয়ার করে দেবো, একটু আমাকে গ্রুপে বলে দিও, ঠিক আছে? আমি ভুলে যাই, একটু আমাকে বলে দিও যে অ্যানিমিয়ার নোটটা আমি তাহলে দিয়ে দেবো। অ্যানিমিয়া থেকে না অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। উল্টোপাল্টা কোশ্চেন কিছু করবে না, যেগুলো জানার সেগুলোই করবে, ঠিক আছে? যেগুলো মোটামুটি নিয়ে কাজ করতে হয় আমাদের, সেগুলোই জিজ্ঞেস করবে অ্যানিমিয়ার পরে, ঠিক আছে? হ্যাঁ, আরডিডব্লিউ বাড়বে। যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তাহলে সেখানে তো আমরা জানি যে অ্যানাইসোপয়কিলোসাইটোসিস দেখা যায়। অ্যানাইসোপয়কিলোসাইটোসিস হওয়া মানে হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইক বেড়ে যাওয়া, ঠিক আছে? অনেক কিছু অ্যাকচুয়ালি, অনেক ধরনের অ্যানিমিয়া হয়, এখানে অনেক কিছু লেখা রয়েছে, অনেক ধরনের অ্যানিমিয়া। তো আয়রন টার্গেট সেল জিজ্ঞেস করতে পারে, টার্গেট সেল কোথায় পাওয়া যায়, হ্যাঁ, এইগুলো জিজ্ঞেস করতে পারে। মোটামুটি একটা জিনিস জেনে রাখবে, তোমার বেসিক যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ইনক্লুশন বডি। ইনক্লুশন বডি আমি পড়িয়ে দিয়েছি, ইনক্লুশন বডি গুলো কিন্তু একটুখানি ভালো করে দেখে রাখতে হবে। ইনক্লুশন বডি আগের দিনে আমি বলে দিয়েছি, যত ইনক্লুশন বডি আছে আর কি, হাওয়ালজলি বডি, প্যাপেনহাইমার বডি, বেসোফিলিক স্টিপলিং, এগুলো একটুখানি একটু পড়ে যেও। হিমোলাইটিক অ্যানিমিয়াটা পড়ে যাও, হিমোলাইটিক অ্যানিমিয়া হলে কোন কোন প্যারামিটার গুলো ব্লাডের মধ্যে বেড়ে যায় সেগুলো দেখে যেও, ঠিক আছে? হিমোলাইটিক অ্যানিমিয়া হলে কি কি বাড়ে দেখো লেখা রয়েছে সব এখানে, এলডিএইচ, পটাশিয়াম, বিলিরুবিন, এসজিওটি, এগুলো বাড়ে। হিমোগ্লোবিন কমে, হ্যাপ্টোগ্লোবিন কমে, রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যায়। রেটিকুলোসাইট কাউন্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, রেটিকুলোসাইটোসিস, এটা পড়ে যাবে। রেটিকুলোসাইটোসিস কখন দেখা যায়? হিমোলাইটিক অ্যানিমিয়া হলে, ঠিক আছে? হিমোলাইটিক অ্যানিমিয়া হলে আরবিসি যে অ্যাবনর্মাল ফর্ম, সেই অ্যাবনর্মাল ফর্ম গুলো আমরা বেশি দেখতে পাই। তার মধ্যে একটা হলো যেটা বললাম একটু আগে এনআরবিসি, আর একটা হচ্ছে এনআরবিসি হলো, আর একটা হচ্ছে রেটিকুলোসাইট, এর কাউন্ট বেড়ে যায়, অর্থাৎ এর কাউন্ট কিন্তু 3-4% বা 5% এর বেশি হয়ে যায়। কোয়াগুলেশন প্রোফাইল থেকে কি কি জিজ্ঞেস করব? কোয়াগুলেশন প্রোফাইল, লিউকোমিয়ার ক্লাস আমি করিয়ে দেবো, ঠিক আছে? লিউকোমিয়ার ক্লাস আমি নেক্সট দিনেই করিয়ে দেবো, 7 তারিখের আগে আমি করিয়ে দেবো লিউকোমিয়ার ক্লাস। ডায়ালুশন রিলেটেড কোনো কোশ্চেন? হ্যাঁ, ডায়ালুশন ফ্যাক্টর জিজ্ঞেস করতে পারে, ডায়ালুশন ফ্যাক্টর, সিরিয়াল ডায়ালুশন, এগুলো জিজ্ঞেস করতে পারে। ডায়ালুশন দুরকম হয়, একটা হলো সিরিয়াল ডায়ালুশন। সিরিয়াল ডায়ালুশন আমরা কখন করি বলো? সিরিয়াল ডায়ালুশন আমরা কখন করি, কোন তার ক্ষেত্রে আমরা সিরিয়াল ডায়ালুশনটা ইউজ করি? সেরোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে, মানে এএসও, আরএ, উইডাল, এগুলোর ক্ষেত্রে আমরা সেরোলজিক্যাল টেস্ট ইউজ করি। পিডিআরএল। টাইটার কি? খুব ভালো কোশ্চেন, হোয়াট ইজ টাইটার? টাইটার কি কে বলতে পারবে? highest concentration of antibody. Highest concentration and highest dilution. হাইয়েস্ট ডাইলুশন বা লোয়েস্ট কনসেন্ট্রেশন বলতে হবে। Highest dilution বা lowest concentration, that is called titer. Highest concentration নয়, highest concentration তোমার blood itself, তোমার সিরামটা itself is a highest concentration. Highest dilution and lowest concentration, that is called titer. হলো? আচ্ছা, আর কি কোশ্চেন? পি টাইম, হ্যাঁ পি টাইম এবিটিটি, পি টাইম কখন করব? আগের দিন একটা কোশ্চেন বলেছিলাম যে পি টাইম কেন আমরা ইডিটিএ থেকে করতে পারি না, একটা কোশ্চেন বলেছিলাম না আগের দিন, এরকম ধরনের কোশ্চেন। আচ্ছা, পি টাইমের ক্ষেত্রে আমরা কোন ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করব? সোডিয়াম সাইট্রেট। কত পার্সেন্ট সোডিয়াম সাইট্রেট? এটা অনেকের কনফিউশন হয়। দু রকম সোডিয়াম সাইট্রেট হয়, একটা হচ্ছে 3.2%, একটা 3.8%। 3.8%টা কার ক্ষেত্রে, কোন টেস্টের ক্ষেত্রে আমরা 3.8% সোডিয়াম সাইট্রেট ইউজ করি? বিএসআর এর ক্ষেত্রে। আর 3.2 ইউজ করি কোয়াগুলেশন স্টাডির জন্য।
ঠিক আছে? এবার তোমার কোয়াগুলেশন পাথওয়ের যে ফ্যাক্টর গুলো রয়েছে সেই ফ্যাক্টর গুলো থেকে কোশ্চেন করতে পারে। কোনটাকে ক্রিসমাস ফ্যাক্টর বলে, কোনগুলোকে অ্যান্টি থ্রম্বোফিলিক ফ্যাক্টর বলে, কোনটাকে স্টুয়ার্ট পোর ফ্যাক্টর বলে, কোনটা প্রথম বিন, কোনটা ফিব্রিনোজেন, এগুলো জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? কেন এবার কোশ্চেন করতে পারে যে কেন আমরা ব্লাডটাকে 3000 আরপিএম এ সেন্ট্রিফিউজ করি, কি কারণে করি বলো দেখি? আমরা তো ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করি 3000 আরপিএম, কি কারণের জন্য সেন্ট্রিফিউজ করি? 20 মিনিট, 15-20 মিনিট ধরে পিটাইন করার সময় বা এবিডিটি করার সময় কেন আমরা সেন্ট্রিফিউজ করি? প্লেটলেট পুয়ার প্লাজমা 100 বার প্লেটলেট, কিন্তু প্লেটলেট পুয়ার প্লাজমা দরকার কেন, কি কারণে দরকার প্লেটলেট পুয়ার প্লাজমা? দরকারটা কেন প্লেটলেট পুয়ার প্লাজমা? প্লেটলেট থাকলে কি সমস্যা হতো? প্লেটলেট পুয়ার প্লাজমা না থাকলে কি সমস্যা হতো? প্লেটলেটের ফাংশন কি? কোয়াগুলেশন পাথওয়েতে যে প্লেটলেটের ফাংশন, সেটা ফাংশনটা কোথায়? হ্যাঁ, প্লেটলেট এর ফাংশন আরেক রকম, এটা ফসফোলিপিড প্রোভাইড করে। ফসফোলিপিড কিন্তু কোয়াগুলেশন পাথওয়ে আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদিও সেটাকে আমরা ফ্যাক্টরের মধ্যে কাউন্ট করি না, কিন্তু এমন কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো কিন্তু সাব ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমরা এখানে কি করি, আমরা এখানে প্লেটলেটের যে মানে কি বলবো, প্লেটলেটের যে এটা রোলটা, সেটাকে আমরা নালিফাই করে দিই প্লেটলেট পোর্ট প্লাজমার মাধ্যমে, যাতে করে ফসফোলিপিডটা কোনোভাবে ইন্টারফেয়ার না করতে পারে। ফসফোলিপিডটাকে আমরা রিমুভ করে দেওয়ার চেষ্টা করি, ওই জন্য প্লেটলেট পোর্ট প্লাজমা। তারপরে আমরা যে সমস্ত রিএজেন্ট অ্যাড করি, সেই রিএজেন্টের মধ্যে ফসফেট অলরেডি থাকে। ঠিক আছে? আরো যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারো বা আমাকে ফোন করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তাহলে মোটামুটি এইচআইভির জন্য এইগুলো ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর যেটা বললাম যে প্রত্যেকটা নর্মাল রেঞ্জ খুব ভালো করে দেখে যাবে, বায়োকেমিস্ট্রি যে নর্মাল রেঞ্জ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, এগুলো। থাইরয়েডের নর্মাল রেঞ্জ কিন্তু জিজ্ঞেস করেছিল 2019 না 2018 যে ইন্টারভিউটা হয়েছিল, সেখানে কিন্তু থাইরয়েডের নর্মাল রেঞ্জ জিজ্ঞেস করেছিল। ঠিক আছে? ক্লিনিক্যাল প্যাথোলজিতে ইউরিন ছাড়া পড়বে হচ্ছে তোমার সিএসএফ এক্সামিনেশন। সিএসএফটা খুব ভালো করে পড়ে যাবে। ঠিক আছে? সিএসএফ কিভাবে প্রসেস করবে, সিএসএফ স্যাম্পল কিভাবে ফাঙ্গাল কালচার করবে, এগুলো সব পড়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করলাম। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে চলো আজকেই শেষ করলাম।